বাবাজি আলোটা আসলো। হুম, আসলো না। শুভরাত্রি। ই ডক্টরস ফেসবুক পেজের অ্যাডমিন, মডারেটর বৃন্দ এবং অন্যান্য যারা সদস্য সবাইকে আজকে আমার এই লাইভে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আর পবিত্র রমজান মাস, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। ই ডক্টরসের আজকের এই লাইভ আসলে আমার প্রথম। তো আজকের এই লাইভের যে টপিকসটা আসলে আমাকে করতে বলা হয়েছে আর কি, সেই টপিকসটা হচ্ছে এই সময় শিশুর যত্ন এবং প্রশ্ন উত্তর, অর্থাৎ দুটো সেগমেন্ট থাকছে আর কি। একটা হচ্ছে যে এই সময়ে শিশুর যত্নার্থী, আর আপনারা যে কোশ্চেনগুলো করবেন আমি চেষ্টা করব সেই কোশ্চেন থেকে কিছু অ্যান্সার দেওয়ার। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আপনাদের সেই কোশ্চেনগুলোর অ্যান্সার দেওয়ার আর কি। আপনারা জানেন যে এর আগে আমার বেশ কয়েকজন ডাক্তার বন্ধু অলরেডি কয়েকটা লাইভ করেছে, এবং বর্তমান যে প্রেক্ষাপট অর্থাৎ কোভিড-19 বা করোনা ভাইরাসের যে একটা প্যান্ডেমিক, একটা মহামারী চলছে আর কি, এর মধ্যে ই ডক্টরস এই গ্রুপের যে একটা মহৎ উদ্যোগ, আহ, যেটা আপনাদের সামনে যে বিভিন্ন বিষয়ের যে ডক্টরদেরকে লাইভে আনছে, এজন্য আমি এই গ্রুপের অ্যাডমিন আমার বন্ধু নাজমুল, মডারেটর স্পেশালি আমির, তন্ময় সাহা এবং অন্যান্য আমার যেসব বন্ধু আছে তাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি আর কি। আসলে আমার এই লাইভটা শুরু করার আগে একটু ছোটো করে একটা পরিচয় দিই, কারণ এখানে আমাদের বন্ধু ছাড়াও আরও বেশ কিছু মেম্বার্স আছেন যারা হয়তো আমাকে ওইভাবে চেনেন না আর কি। আমি ডাক্তার প্রহ্লাদ, ডাকনাম স্বপ্নীল। আমি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শিশু বিভাগের রেজিস্ট্রার হিসেবে আছি। আমি মূলত নবজাতক শিশু এবং কিশোর রোগের চিকিৎসক। তো আজকে আমার টপিকটাই আসলে এই শিশুদের যত্নার্থী নিয়ে এবং সাথে কিছু প্রশ্ন উত্তর। তো আমি আপনাদের কাছ থেকে আসলে কোশ্চেন আশা করব। আর আমি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে প্রায় 13-14 জন অলরেডি অ্যাড হয়েছেন, তার মানে আমি আসলে শুরু করতে পারি। এবং আমার বন্ধু আমির হোসেন বলেছে যে সাউন্ড ক্লিয়ার। হ্যাঁ, তাহলে আমার মনে হয় শুরু করতে পারি, যেহেতু আমাকে দেখাও যাচ্ছে এবং সাউন্ড ক্লিয়ার, তাহলে শুরু করা যেতে পারে আর কি। আসলে একটু ভূমিকা আসলে না করলেই নয়, সেটা হচ্ছে যে বর্তমান যে করোনা ভাইরাসের যে একটা মহামারী, যে সমস্যা নিয়ে আসলে আমরা যাচ্ছি, যে সংকটময় মুহূর্তের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, আপনারা সবাই জানেন এর মধ্যে আমরা আসলে বিভিন্ন ভাবেই বলতে পারি যে আমরা বিভিন্ন সমস্যার মধ্যে আরও ডুবে যাচ্ছি আর কি। এই করোনা ভাইরাসের মধ্যে সবার যদি স্বাস্থ্য রক্ষার কথা চিন্তা করি, সেক্ষেত্রে কিন্তু শিশুদের স্বাস্থ্যের ব্যাপারটা কিন্তু আসলে খুব ইম্পর্ট্যান্ট একটা এখন ইস্যু। যেহেতু শিশুদের ব্যাপারে বাবা মায়ের যে উদ্বিগ্নতা, আহ, সেই উদ্বিগ্নতা কিন্তু দেখার মতো আর কি। কারণ এটা আসলে খুব একটা কষ্টকর ব্যাপারও আর কি। সবাই আসলে ভিক্টিমাইজড। আমি দেখেছি আর কি বিভিন্ন টেলিমেডিসিনের সাথে, যেহেতু আমি জড়িত বিভিন্ন গ্রুপের সাথে, তো আমি বেশ কিছু কোশ্চেন পাই বিভিন্নভাবে, অভিভাবকরা আমাকে নক করে। তো সেই তারই আলোকে আমি যেটা বলতে চাচ্ছি যে আসলেই বাবা মা খুবই উদ্বিগ্ন শিশুদের এই স্বাস্থ্য নিয়ে, বিশেষ করে তাদের চিকিৎসার বিষয়টা নিয়ে। তো এই করোনার মধ্যে শিশুদের অভিভাবকদের এই যে একটা কষ্টকর একটা অভিজ্ঞতা হচ্ছে তাদের, সেক্ষেত্রে ই ডক্টরস যে পদক্ষেপ নিয়ে এগিয়ে এসেছে, আমি আবারও আসলে এই গ্রুপের অ্যাডমিনকে ধন্যবাদ জানাচ্ছি। খুব ভালো একটা প্ল্যাটফর্ম আমি মনে করি আর কি। তো আমি আসলে আপনাদের কাছ থেকে কোশ্চেন চাইবো, আর আজকের এই লাইভে আমি চেষ্টা করবো কোশ্চেনগুলোর বেশি অ্যান্সার দেওয়ার, কারণ আপনারা কম বেশি করোনা ভাইরাস সম্পর্কে জানেন। আলটিমেটলি এই বর্তমান ডিজিটাল যুগ আর ইন্টারনেটের যুগ, কম বেশি সবাই কিন্তু করোনা ভাইরাস সম্পর্কে জানেন। ফেসবুক বলেন, বিভিন্ন মিডিয়া বলেন, ইউটিউব বলেন, মোটামুটি খবরের কাগজ, টেলিভিশন, করোনা ভাইরাস সম্পর্কে কম বেশি জানেন। আমার তো মনে হয় যে এখন সবাই মোটামুটি সচেতন। কিন্তু এখন যে বিষয়টা হচ্ছে যে এই সময়টা, যেহেতু আমরা এখন এই সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, এখনও বেশ সময় আছে আমাদের এটা রিকাভার করার। এখন আমাদেরকে বেশ কিছু সময় পাড়ি দিতে হবে, এবং আপনারা জানেন কিনা আমরা এখন 4th স্টেজে আছি, অর্থাৎ সবচেয়ে খারাপ একটা মোমেন্টের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এবং আপনারা যদি আজও দেখেন, যদি পরিসংখ্যানটা যে আজকে আক্রান্তের হার কেমন, সেক্ষেত্রে কিন্তু আজকে কিন্তু প্রায় মোর দেন 550
550 জনের বেশি কিন্তু অলরেডি আক্রান্ত। সেক্ষেত্রে আমরা কিন্তু 5,000 ক্রস করে গেছি এবং মৃত্যুর সংখ্যা কিন্তু 150 জনের বেশি। সিনারিওটা হয়তো আরও বেশি, কিন্তু সরকারিভাবে আমরা যে পরিসংখ্যান পাচ্ছি তার উপর বেস করে আমরা দেখছি যে আমাদের গ্রাফটা উপরের দিকে যাচ্ছে। তার মানে আমরা আসলে খুব একটা ভয়ানক অবস্থার মধ্যে যাচ্ছি। সম্প্রতি আরও একটা বিষয় আসলে যোগ হয়েছে, সেটা হচ্ছে যে আপনারা হয়তো জানেন যে বেশ কিছু গার্মেন্টস খুলে দিয়েছে আর কি, আবার কিছু রেস্টুরেন্ট খুলে দেওয়ার যে ডিসিশন নিয়েছে। যদিও এগুলোতে আমি যাচ্ছি না, কিন্তু এগুলোতে আমি জানি না যে আমাদের জন্য আসলে সামনে কি একটা ভয়ানক আরও একটা খারাপ একটা অবস্থা আমাদের জন্য অপেক্ষা করছে আর কি। যাই হোক, আমি আসলে একটু বলি আর কি, সেটা হচ্ছে যে এই যে শিশুদের এই যে স্পেশাল কেয়ার, মানে এই মুহূর্তে আর কি এই সিচুয়েশনে শিশুদের নিয়ে যে আলাদা কেয়ারটা চিন্তা করতে হবে আর কি। বিশেষ করে যে সমস্ত বাবা মা আসলে তাদের যে অ্যাসাইন ফিজিশিয়ানদের কাছে যেতে পারছেন না, পেডিশিয়ানের কাছে যেতে পারছেন না, তাদের উদ্দেশ্যে আসলে আমি কিছু একটু বলছি আর কি। আমি যদি এই শিশুদের এই বিষয়গুলো দেখি, তার মধ্যে কিন্তু একটা হচ্ছে যে শিশুদের ভ্যাকসিনেশন, এই ভ্যাকসিনেশন নিয়ে কিন্তু বেশ কথা হচ্ছে আর কি। বিশেষ করে যারা ভ্যাকসিন শুরু করেছেন তারা হয়তো ভ্যাকসিন দ্বিতীয়টা দিতে পারছে না, অনেকে হয়তো বা তৃতীয়টা দিতে পারছে না, অনেকে হয়তো বা চতুর্থ ডোজটা দিতে পারছে না। তো তাদের ক্ষেত্রে আমি যেটা বলবো, যারা ভ্যাকসিন শুরু করেছেন, দ্বিতীয় তৃতীয় যেটাই হোক না কেন, সেটা কিন্তু আপনারা এই যে করোনা পরিস্থিতি, এটা যদি স্বাভাবিক হয় তারপর আপনারা এটা কিন্তু কন্টিনিউ করতে পারবেন। এটাতে খুব বেশি সমস্যা নেই। এই জন্য ভ্যাকসিনেশন নিয়ে ওরিড হওয়ার মতো তেমন কিছু নেই। এই জন্য আমি যেটা বলবো যে বর্তমান যে পরিস্থিতি আছে তার মধ্যে বাচ্চাকে ভালো রাখার চেষ্টা করেন, আর ভ্যাকসিনের ব্যাপারটা পরে দিয়ে নিলেও হবে, এটা তো খুব বেশি সমস্যা হবে না। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে যে এই যে শিশুদের যদি যত্নার্থীর কথা বলি, তাহলে আমরা এই যে নবজাতক, শিশু, কিশোর, এই তিনটে গ্রুপে ভাগ করে আমরা কিছু কথা বলতে পারি। আমি খুব সংক্ষেপে একটু বলি, তারপর আমি প্রশ্নোত্তর পর্বে যাব। প্রথম বিষয় হচ্ছে যে নবজাতক, এদের কিছু কেয়ার। যদি নবজাতক চিন্তা করে, অর্থাৎ 28 দিন পর্যন্ত যারা তাদের নবজাতক, এদের কয়েকটা জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট থাকে। কারণ আপনারা জানেন যে আসলে জন্ম তো আসলে থেমে থাকার মতো না। নর্মাল বার্থ প্রসেস বা যাদের এখন ইডিডি আছে, ডেলিভারি হবে, এটাই স্বাভাবিক। তো সেক্ষেত্রে বাচ্চাদের মোটামুটি তিনটা যে বিষয় যদি আমি বলি যে সবচেয়ে বেশি টেনশনের বিষয়, সেটা যদি চিন্তা করেন, তার মধ্যে একটা হচ্ছে যে বাচ্চাদের তাপমাত্রা, যে মানে কি বলবো, যে তাপমাত্রা যে মেনটেন করার যে ক্ষমতা আর কি। বিশেষ করে যে সমস্ত ছোট বাচ্চা, অপরিপক্ক অপরিণত বাচ্চা, তাদের ক্ষেত্রে তাপমাত্রা একটু হেরফের হয়। এটা একটা কিন্তু সমস্যা। কিন্তু যেহেতু এটা এখন মোটামুটি গরমের সময়, এই বিষয়টা হয়তো খুব বেশি বাবা মাকে ভাবাবে না। বিশেষ করে যাদের নবজাতক, যে সমস্ত নবজাতক সম্প্রতি পৃথিবীতে এসেছে আর কি, 28 দিন, যাদের বয়স 28 দিনের মধ্যে। 2 নম্বর যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে জন্ডিস। এই জন্ডিস নিয়ে কিন্তু একটু সমস্যা আসলে হতে পারে। কারণ আপনারা জানেন যে এই মুহূর্তে হসপিটালাইজড হওয়া খুব একটা টাফ একটা ব্যাপার। এখানে যে কোনো রুগী চাইলেই হসপিটালে এখন যেতে পারছে না, বা গেলেও হয়তো দেখা যাচ্ছে কিছুটা অবস্ট্রাকলের মধ্যে পড়তে হচ্ছে। সেক্ষেত্রে আমরা যেটা বলি আর কি, যে যদি আপনার বাচ্চার জন্ডিসটা দেখা যাচ্ছে যে 24 ঘন্টা পর, অর্থাৎ একদিন পর থেকে শুরু হয়, যেটাকে আমরা ফিজিওলজিক্যাল জন্ডিস বলি, সে জন্ডিসের জন্য কিন্তু খুব বেশি মানে ওরিড হওয়ার কিছু নেই, বা হসপিটালে যে ভর্তি হতেই হবে এরকম কোনো চিন্তা করার কিছু নেই। এক্ষেত্রে প্রতিদিন সকালে অন্তত প্রথম আধা ঘন্টা যাওয়ার পর যে রোদটা থাকে, সেই রোদটা অন্তত দিলেও অনেকটা বাচ্চাদের জন্য সেফ হয়। মানে আমি যেটা বলছি যে এই মোমেন্টে, এই মুহূর্তে যেটা করবেন আর কি। আর 3 নম্বর যদি বলি, সেটা হচ্ছে যে এদের কিছু সংক্রমণের যে ব্যাপার, অর্থাৎ সেপসিস বা ইনফেকশন, এটাও হতে পারে। এর মধ্যে কমন যেটা দেখা যাচ্ছে যে মাঝে মধ্যে অনেক বাচ্চারই যেটা হচ্ছে যে আম্বিলিকাল সেপসিসটা খুব পাওয়া যায়, অর্থাৎ নাভিতে দেখা যাচ্ছে ইনফেকশন, বা নাভির চারপাশটা লাল হয়ে গেছে। আমি বেশ কয়েকটা কল এর আগে পেয়েছিলাম বিভিন্ন টেলিমেডিসিনে, তারা কিন্তু এই আম্বিলিকাল সেপসিস বা যে নাভির যে ইনফেকশন, এটার কথা কিন্তু বলেছে আর কি। তো এই বিষয়টা কিন্তু একটু যদিও টেনশনের বিষয়, কিন্তু এটা কিন্তু আপনারা বাসায় করতে পারেন। সেক্ষেত্রে যদি আম্বিলিকাল সেপসিস থাকে, এখানে এই গ্রুপে কিন্তু অনেক পেডিশিয়ান আছে, তাদের সাথে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। তবু আমি যেটা বলি সেটা হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা সবচেয়ে বড় বিষয়। বাচ্চাদের ক্ষেত্রেও যেটা বিষয়, সেটা হচ্ছে যে একটা বাচ্চা আসার পরেই দেখা যাচ্ছে যে আত্মীয় স্বজনে কিন্তু ভিড় থাকে। যদিও এখন সেই সিচুয়েশনটা নেই, তবুও বাচ্চা হ্যান্ডেলিং করার ক্ষেত্রে একটু হতে হবে, সতর্ক হতে হবে। বাচ্চাকে যত কম ধরা যায়, অ্যাটেন্ডেন্স যত কম করা যায়, অ্যালাউ করা যায়। আর বাচ্চাকে ধরার আগে প্রতিবার হাতটা হিগিসল দিয়ে ধুয়ে নেওয়া উচিত। আর আরেকটা যে বিষয়টা হচ্ছে যে নাভির যদি ইনফেকশন একান্ত হয়, সেক্ষেত্রে অবশ্যই যদি জ্বর থাকে, তাপমাত্রা বেশি থাকে, সেক্ষেত্রে অবশ্যই একটা অ্যান্টিবায়োটিক দরকার আছে। সেক্ষেত্রে যে সমস্ত বাবা মা এ বিষয়ে অরিড, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সেই প্রপার অ্যান্টিবায়োটিকটা আমরা আসলে দিতে পারবো।
আর একটাও যদি আমি বলি নবজাতকের পর, সেটা হচ্ছে যে 28 দিনের পরে যারা আছে আর কি, যারা শিশু আছে, এই তাদের ব্যাপারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আর কি। এই সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে আমরা কম বেশি দেখি যে এই যে শ্বাসযন্ত্রের যে সমস্যাগুলো এগুলো খুব বেশ হয় আর কি। এবং এই শ্বাসযন্ত্রের যে সমস্যা, এটাকে আমরা কিন্তু একটু যদি হালকাভাবে বলি আর কি, একদম সিম্পলভাবে বলি, তাহলে যেটা বলা যায় যে তিন ভাগে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে যে খুব মারাত্মক রোগ বা খুব মারাত্মক নিউমোনিয়া, একটা হচ্ছে নিউমোনিয়া, আর একটা হচ্ছে নিউমোনিয়া নয়, সাধারণ সর্দি কাশি। এবং একটা কথা আপনাদেরকে আমি অ্যাসিওর করি যে সাধারণ সর্দি কাশি, এই সাধারণ সর্দি কাশি এটাই কিন্তু বেশি, সাধারণ সর্দি কাশি এটাই এখন কিন্তু আমরা বেশি পাচ্ছি। এবং এই সাধারণ সর্দি কাশিতে কিন্তু আপনাকে হসপিটালে যাওয়ার দরকার নেই, এটা একটা কিন্তু একটা বড় বিষয়। এবং আমরা ম্যাক্সিমাম যে সমস্ত বাবা মায়ের কমপ্লেনগুলো পাচ্ছি বা কল পাই, সেখানে কিন্তু এই বিষয়টাই বেশি, অর্থাৎ হচ্ছে যে নিউমোনিয়া নয়, সাধারণ সর্দি কাশি। তো এরা কিন্তু বাসায় কিন্তু দেখা যাচ্ছে যে এদের ট্রিটমেন্ট করা সম্ভব, অর্থাৎ হোম ট্রিটমেন্ট এদের জন্য খুবই ইম্পর্টেন্ট, হোম কেয়ার। এক্ষেত্রে যে দু তিনটা কথা আপনাদের একটু আমি বলতে চাই, যারা বাবা মা যারা আছেন আর কি। প্রথম বিষয়টা যেটা হচ্ছে যে বাসায় যেটা আমরা বলি যে ন্যাচারাল রিমেডি, যে সমস্ত ন্যাচারাল রেমেডি আছে এইগুলো ট্রাই করতে হবে। একটা বাচ্চা সাধারণ সর্দি কাশি, নিউমোনিয়া কিন্তু নয়, বাসায় আপনি একটু এক্সট্রা কেয়ার নেন, ন্যাচারাল যে রেমেডিগুলো আছে, যেমন হয় তুলসী পাতার রস বা বাসক পাতার রস, সাথে আপনি মধু দিয়ে আপনি ওটাকে একটা জুসের মতো করে, অর্থাৎ এটা খাওয়াতে পারেন। অথবা আর একটা যে জিনিসটা সেটা হচ্ছে যে আমরা বলি যে বাচ্চার ক্ষেত্রে একটু করতে পারেন, রং চা যেটা বলি হচ্ছে লেবুর চা, অথবা যদি আদা দেন, আদা লেবুর চাটা কিন্তু বাচ্চাকে দিতে পারেন, ঠান্ডা করে চামিচে করে খাওয়াই দিতে পারেন এটা। আর একটা যে জিনিসটা হচ্ছে যে অনেক বাচ্চার ক্ষেত্রে যেটা পাওয়া যায় যে নাকটা বন্ধ থাকে, নাক যদি বন্ধ থাকে, ব্লকেজ থাকে, সেক্ষেত্রে বাজারে কিন্তু 0.9% সোডিয়াম ক্লোরাইড সলিউশন পাওয়া যায় আর কি, যেটা বাজারে নজুমিস্ট বা সোলো বা নরসল নামে পাওয়া যায়। সেটা কিন্তু আপনারা নাকে 2 ফোঁটা করে দুই নাকে যে কয়বার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা সাধারণত বলি 4 থেকে 6 বার, 4 ঘন্টা পর পর অথবা 6 ঘন্টা পর পর। এটা হচ্ছে বাচ্চার নিডের উপর কি, যে বাচ্চার নাক কত সময় ধরে ব্লক থাকছে, এটা কিন্তু করতে পারেন আর কি এটা। আর 3 নম্বর যদি বয়সের গ্রুপটা বলি, তাহলে সেক্ষেত্রে বলবো যে স্কুল গোয়িং যে চিলড্রেনগুলো আছে, মানে যারা কিশোর আর কি বলা যায়, এই স্কুল গোয়িং যে বাচ্চাগুলো আছে, এদের ক্ষেত্রে ট্রিটমেন্টের ব্যাপারে যদি বলতে চাই বা কেয়ারের কথা বলতে চাই, তাহলে বলবো যে এদের মানসিক সাপোর্ট, মেন্টাল সাপোর্টটা খুব ইম্পর্টেন্ট। কারণ এদের স্কুল অনেক দিন থেকে বন্ধ, স্বাভাবিকভাবেই কিন্তু তারা স্কুলে বন্ধুদেরকে মিস করছে, তারা খেলতে পারছে না, তারা তাদের সেই শ্রেণীকক্ষকে মিস করছে। এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট একটা বিষয় তাদের জন্য। মেন্টাল বা যে মানসিক সাপোর্টটা, এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা বিষয় আর কি। এটার জন্য যেটা আমি বলবো আর কি, স্বাভাবিকভাবে এটা খুব ইজি যদি আপনারা একটু চেষ্টা করেন, যারা বাসায় আছেন, যারা বাসায় হোম কোয়ারেন্টাইনে আছেন অথবা বাসায় আছেন, বাইরে যেতে হচ্ছে না, সেক্ষেত্রে বাচ্চাকে সময় দেয়া, বাচ্চাকে সময় দেওয়াটা কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা বিষয়। বাচ্চার সাথে আপনারা খেলুন, বাচ্চাকে সময় দিন, বাচ্চার সাথে খেলবেন, বাচ্চাকে সময় দিবেন। আর যে জিনিসটা আপনাদের করতে হবে, সরি, সেটা হচ্ছে যে বাচ্চাদের যে সমস্ত খেলনা তারা পছন্দ করে, আপনি পার্টিসিপেট করেন। বাচ্চাদের কিছু ক্রিয়েটিভ কাজ আপনারা তাদেরকে একটু তাদের সাথে থাকেন। বাচ্চাদের যদি দেখা যাচ্ছে যে গল্প করেন তাদের সাথে, তাদেরকে সময় দেন। আর একটা বিষয় হচ্ছে যে অনেকের যেটা হয় যে অনেকে সারাক্ষণ বাচ্চা দেখা যাচ্ছে যে টেলিভিশন দেখছে, মোবাইল দেখছে, এটাকে কমিয়ে তার সাথে গল্প করেন, তাদেরকে কিছু ক্রিয়েটিভ কিছু কাজের মধ্যে ইনভলভ করেন। তাহলে যেটা হবে কি, আপনার বাচ্চা কিন্তু দেখা যাচ্ছে যে ভালো মতো একটা সময় পাস করছে, তার মধ্যে সেই সাইকোলজিক্যাল আপসেট যেটা আছে সেটা কিন্তু ডেভেলপ করবে না। এতে যেটা হবে যে বাচ্চাটা অনেকটাই কিন্তু দেখা যাচ্ছে যে স্বাভাবিকভাবে কিন্তু তার এই যে কোয়ারেন্টাইনের যে দিনগুলো সেটা কিন্তু অতিবাহিত করতে পারবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই তিনটে গ্রুপ সম্পর্কে আসলে আমার আসলে একটু বলার ছিল, বা আমি একটু বললাম যে আপনারা নবজাতক, অর্থাৎ হচ্ছে 28 দিন পর্যন্ত এই বাচ্চাদের একভাবে একটু চিন্তা করবেন। আপনার 28 দিনের পর থেকে মোটামুটি 5 বছর পর্যন্ত যে বাচ্চাগুলো আছে তাদেরকে একভাবে চিন্তা করবেন। আর 5 বছরের পরের যে বাচ্চাগুলো আছে, স্কুল গোয়িং যে বাচ্চাগুলো আছে, তাদের ক্ষেত্রে একরকমভাবে চিন্তা করতে হবে। এই বিষয়গুলো আলটিমেটলি আমাদের আসলে এখন বেশি ভাবাচ্ছে আর কি। এবং আমরা বাবা মার কাছ থেকে, অভিভাবকের কাছ থেকে এই বিষয়গুলো একটু বেশি পাচ্ছি। তো যাই হোক, আমি আসলে একটু এখন কোশ্চেনে একটু যেতে চাচ্ছি, সরি, আমি একটু কোশ্চেনে যাই, তাহলে হয়তো হবে। আচ্ছা, কাজী নিয়াজুর রহমান বন্ধু দেখছে আমাকে, আমির হোসেন আমাকে দেখছে, ধন্যবাদ বন্ধু। আচ্ছা, কাজী নিয়াজুর রহমান, থ্যাংক ইউ ডিয়ার।
ধন্যবাদ বন্ধু তোমাকেও। নাজমুল ইসলাম, ওয়েলকাম ফ্রেন্ড। হ্যাঁ বন্ধু, তোমাকেও ধন্যবাদ আজকে এই লাইভে আমাকে আসার সুযোগ করে দেওয়ার জন্য। কামরুল হাসান আমাকে দেখছে। আকাশ খোকন, আচ্ছা। ফারহানা নিতু, বেবিকে নিরাপদ রাখবো কিভাবে? আমি তো বন্ধু কিছু ফারহানা নিতু, আচ্ছা, আমি তো কিছুক্ষণ আগে বলেছি একটা বিষয় যে আপনার বাচ্চার বয়স অনুযায়ী আপনি কিন্তু এটা চিন্তা করতে পারেন। নবজাতক হলে তাদের একরকম সমস্যা হবে। যে সমস্ত বাচ্চা দেখা যাচ্ছে 5 বছর পর্যন্ত আছে, তাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে শ্বাসতন্ত্রের কোনো সমস্যা হয়, অর্থাৎ দেখা যাচ্ছে যে নিউমোনিয়া লাইক কোনো সমস্যা হতে পারে। সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে, আমি তো বললামই, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এদের নিউমোনিয়া না, সাধারণ সর্দি কাশি এটাই হচ্ছে। এবং এর জন্য আমি বলেছি যে হোম ট্রিটমেন্ট কিন্তু এনাফ। আর আরেকটা বিষয় হচ্ছে যে হ্যাঁ, তার যদি শ্বাসকষ্ট হয় অথবা তার যদি ব্রঙ্কোলাইটিস থাকে অথবা যদি নিউমোনিয়া থাকে, তাহলে অবশ্যই কিন্তু আপনাকে হসপিটালাইজ করতেই হবে। অথবা আরেকটা যেটা করা যেতে পারে, যদি আগে থেকেই তার এই সমস্যাটা থেকে থাকে বা মাঝে মধ্যে আপনারা তাকে নেবুলাইজ যদি তাকে করতে হয়, সেক্ষেত্রে আপনি বাসায় কিন্তু নেবুলাইজেশন করতে পারেন। কারণ এখন হসপিটালে গিয়ে নেবুলাইজেশন করাটাও কিন্তু খুব টাফ। সেক্ষেত্রে আমি একটা কথা শুধু বলি যে এই রোগীটা নিউমোনিয়া রোগী নাকি নিউমোনিয়া নয়, এটা কীভাবে বুঝবেন, এটা হচ্ছে সবচেয়ে একটা ইম্পর্টেন্ট বিষয়। এটার জন্য আপনার ডক্টরও হতে হবে না, এটা আপনি বাসেই দেখতে পারবেন। বাচ্চা যখন ঘুমাবে তাকে 3টা বয়স অনুযায়ী, এজ গ্রুপ অনুযায়ী ভাগ করে নেবেন। একটা হচ্ছে যে 0 থেকে, আপনি যদি চিন্তা করেন যে একটা বাচ্চাকে যদি 0 থেকে 2 মাস এই একটা গ্রুপে ভাগ করবেন, 2 মাস থেকে 1 বছর এই একটা গ্রুপে ভাগ করবেন, আর 1 বছর থেকে 5 বছর এই একটা গ্রুপে ভাগ করবেন, অর্থাৎ 3টে গ্রুপ। 0 থেকে 2 মাস, 2 মাস থেকে 1 বছর, 1 বছর থেকে 5 বছর। বাচ্চা যখন একটু শুয়ে থাকবে বা ঘুমাবে, মানে কাম কোয়াইট থাকবে, তখন আপনার শ্বাসের হার, এই যে বুক যে ওঠানামা করছে, এই শ্বাসের হারটা 1 মিনিট ঘড়ি ধরে প্লিজ কাউন্ট করেন। যদি কাউন্ট করে দেখেন 1 মিনিটে যদি দেখা যাচ্ছে যে আপনার বাচ্চার বয়স, আমি একটা রেঞ্জ বলছি আর কি, 0 থেকে যে 2 মাস এই বাচ্চাদের ক্ষেত্রে 60 বা তার বেশি হলে এটা খারাপ। ধরতে হবে যে তার দ্রুত শ্বাস আছে, তার মানে নিউমোনিয়া হওয়ার একটা সম্ভাবনা আছে, এটা ওরিড হওয়ার মতো। আচ্ছা, এখন যদি 2 থেকে 12 মাস অর্থাৎ 2 মাস থেকে 1 বছরের যে বাচ্চা হয় তাদের ক্ষেত্রে, এদের ক্ষেত্রে 50 বা তার বেশি, 1 মিনিটে 50 বা তার বেশি মানে শ্বাসের গতি হবে আর কি, বা হার হবে। আর একটা গ্রুপ হচ্ছে যে 1 বছর থেকে 5 বছর, এই গ্রুপের ক্ষেত্রে বলা হচ্ছে যে যদি তার শ্বাসের হার 40 বা তার বেশি হয় 1 মিনিটে, তাহলে ধরে নিতে হবে যে তার দ্রুত শ্বাস আছে, অর্থাৎ তার নিউমোনিয়া হওয়ার একটা পসিবিলিটি আছে আর কি। সেক্ষেত্রে আপনাদের ওরিড হতে হবে। সেক্ষেত্রে হয়তো বাচ্চারা হসপিটালাইজ করতে হতে পারে, অথবা যেটা হতে পারে যে বাচ্চাকে নেবুলাইজেশন করা লাগতে পারে। এটা হচ্ছে ব্যাপার। আর এছাড়া যদি দেখেন যে না, এই বয়স অনুযায়ী এই শ্বাসের হার কম, তাহলে আপনি নিশ্চিত থাকেন, আপনি বাসায় ওকে ন্যাচারাল যে রেমিডির কথা আমি যেটা বললাম আর কি, যে বাসক পাতা বা তুলসী পাতার রস মধু দিয়ে খাওয়াই দিতে পারেন। 2 নম্বর হচ্ছে যে তাকে চা খাওয়াতে পারেন, লেবু চা, সেটা দিতে পারেন, মানে ঠান্ডা করে চামিচতে। আরেকটা আমি কথা বলেছি যে ম্যাক্সিমাম ক্ষেত্রে নাকটা ব্লক থাকে বাচ্চাদের, সেক্ষেত্রে আপনারা একটা নাকের একটা ড্রপ, আমি যেটা বললাম যে 0.9% সোডিয়াম ক্লোরাইড যে প্রিপারেশনটা বাজারে নজোমিস্ট বা নরসল বা সোলো নামে পাওয়া যায়, এটা আপনি নাকে দিতে পারেন আর কি। এবং বাচ্চাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে তাদের রাত্রে নাকটা বেশি ব্লক থাকে আর কি, সেক্ষেত্রে আপনি রাত্রে এটা দিতে পারেন বেশিবার। আর এটা দিতে হবে আমি যেটা বলেছি যে 4 থেকে 6 ঘন্টা পর পর। মোহাম্মদ ফুয়াদ হোসেন, বন্ধু তুমি কেমন আছো? হ্যাঁ বন্ধু, ভালো আছি। নাজির মৃধা ইজ ওয়াচিং। হ্যাঁ বন্ধু নাজির, অনেকদিন পর তোমাকে দেখছি। শহীদুর রহমান সোহাগ ইজ ওয়াচিং। হ্যাঁ সোহাগ, কেমন আছো বন্ধু? তালুকদার মারুফ ইজ ওয়াচিং, থ্যাংক ইউ। আব্দুল আলিম ইজ ওয়াচিং। হ্যাঁ অ্যাডভোকেট সাহেব কেমন আছেন? সাইমা শামীম, আমার বাচ্চার জ্বর কমছে না আজকে 16 দিন। আচ্ছা, সাইমা শামীম, আপনি আপনার বাচ্চার জ্বর কমছে না বলছেন যে 16 দিন থেকে, এটা তো খুবই একটা অরিড হওয়ার মতো বিষয়। আপনি আপনার বাচ্চার বয়সটা যদি একটু উল্লেখ করেন, সাথে যদি তার ওজনটা বলেন, তাহলে আমার জন্য একটু বেটার হয়। আর একটা যে জিনিসটা আপনাকে বলতে হবে বা আপনি একটু খেয়াল করে একটু বলতে পারেন, সেটা হচ্ছে যে বাচ্চার কানে কোনো সমস্যা আছে কিনা, বাচ্চার মুখে কোনো সমস্যা আছে কিনা, মুখে কোনো ঘা আছে কিনা, কানে কোনো পুজ আছে কিনা, এটা আমাকে বলবেন। আর একটা কথা যেটা বলবেন যে ওর জ্বরটা কত থাকে, অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা কত আপনি পেয়েছেন, জ্বরটা 24 ঘন্টায় থাকে নাকি একটা নির্দিষ্ট সময় থাকে, আর জ্বর খুব বেশি হলে ওর কাঁপুনি বা এই টাইপের কিছু হয় কিনা, এই কয়েকটা কথা আপনি আমাকে বলবেন, তবে আপনাকে আমি কিছু উপদেশ দিতে পারবো। সূচনা মান্নান বকুল, থ্যাঙ্কস। মিজানুর রহমান, আমার মেয়ের বয়স 3 বছর 6 মাস,
তার কোষ্ঠকাঠিন্য সমস্যা, স্বাভাবিক সব খাবার খায় তবুও প্রায়ই তাকে ডোজ দিয়ে বাথরুম করাতে হয়, প্রতিকার কি? আচ্ছা, 3 বছর 6 মাস। এখন এটা যেটা হয়, কোষ্ঠকাঠিন্যের অনেকগুলো সমস্যা কিন্তু থাকে, তার মধ্যে একটা যেটা হচ্ছে যে তাদের যে খাওয়ানোর যে ইয়াটা আর কি, খাবারের যে বলতে পারো যে ডায়েট যে লিস্টটা তোমরা কী খাও এটার উপর নির্ভর করে। এখন কথা হচ্ছে যে যে সমস্ত বাচ্চা দেখা যাচ্ছে যে বাইরের দুধ অথবা তোমার গরুর দুধ যারা খায় আর কি, বিশেষ করে 5 বছর আগে, তাদের কিন্তু এই সমস্যাগুলো আমরা একটু বেশি পাই। 2 নম্বর যে জিনিসটা আছে যে অনেক বাচ্চা দেখা যাচ্ছে যে পটিতে বসতেই চায় না, মানে বাথরুমে বসতেই চায় না, এ কারণে কিন্তু হতে পারে। 3 নম্বর যেটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল একটা থাকে আর কি, সাইকোলজিক্যাল দেখা যাচ্ছে যে সে পায়খানাটা আটকে রেখে অভ্যস্ত আর কি, সে পায়খানা করতে ভয় পায়, যেহেতু একটু শক্ত হচ্ছে তখন থেকে তার মধ্যে একটা ভয় কাজ করছে, ফোবিয়া কাজ করছে, এই জন্য তখন তাকে ঢুস দিয়ে বা সাপোজিট দিয়ে পায়খানা করাতে হয়। তবে সাপোজিট দিয়ে পায়খানা করার অভ্যেসটা খুবই খারাপ, এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার। তো আমার মনে হয় যে আপনার মিজানুর রহমান আর যে খাবারের যে ইয়াটা মেনুটা এখানে কিছুটা চেঞ্জ করা দরকার। আমি জানি না কি খাওয়ান, আমি যেহেতু ডায়েট লিস্টটা আমি জানতে পারছি না। তবে একটা বিষয় ইয়া করতে হবে, সেটা হচ্ছে যে ওর খাবারের মধ্যে শাকসবজি অবশ্যই রাখতে হবে। শাকসবজি ফলমূল থাকবে, তার শাকসবজি সাথে ফলমূল। শাকসবজি হয় শাক থাকবে অথবা সবজি, অর্থাৎ প্রতিদিন সবজি অথবা শাক তাকে খাওয়াতেই হবে, এটা একটা বিষয়। সাথে ফল খাওয়াতে হবে, বেশি করে তাকে পানি খাওয়াতে হবে। আর একটা বিষয় হচ্ছে যে ঢুস আগেই না দিয়ে চেষ্টা করতে হবে তাকে প্রতিদিন একটা নির্দিষ্ট সময় তাকে বাথরুমে বসানো অথবা পটিতে বসানোর, এবং সেটা করতে হবে 2 বার। সেটা টাইমটা সকালে একবার আর বিকাল অথবা রাত্রের দিকে বা সন্ধ্যার পর একবার, মোট কথা 2 বার তাকে এই যে টয়লেট যেটাকে বলে, টয়লেট হ্যাবিট যেটা, সেটাতে তাকে অ্যাডাপ্ট করতে হবে আর কি। তাহলে দেখবেন যে তাহলে কিছু সময় বসে থাক, পায়খানা প্রথম 2-3 দিন না করলো, কিন্তু তাকে বসিয়ে রাখতে হবে। তাহলে সে কিন্তু ওই যে তার মধ্যে যে ফোবিয়াটা কাজ করছে এটা কমে যাবে। আর একটা যেটা করা যেতে পারে, যদি গরুর দুধটা খাওয়ানো হয় বা বাইরের কোনো আর্টিফিশিয়াল মিল্ক যদি খাওয়ানো হয়, আমার যে এটা একটু এটা বন্ধ করে দেওয়াটা সবচেয়ে আমি মনে করি যে বেটার আর কি। আশিকুর সীমান্ত, সুপার, থ্যাঙ্কস। রিপন কুমার, রিপন বন্ধু কেমন আছো? খুব ভালো লাগছে। রানা চৌধুরী, আমার বাচ্চার টনসিলের প্রবলেম, 2 থেকে 3 মাস থেকে টনসিল বড় হয়ে আছে, ঢোক গেলার সময় মাঝে মাঝে পেইন হয়, বাচ্চার বয়স 5 বছর। আচ্ছা, টনসিল এটা কিন্তু খুব কমন একটা বিষয় আর কি। এখন টনসিলের প্রবলেমটা তখনই বেশি সমস্যা করবে যখন এই টনসিলের আক্রমণটা খুব বেশি হবে, ফ্রিকোয়েন্টলি হবে। দেখা যাচ্ছে যে 1 বছরে তার হচ্ছে 5 বার 6 বার 7 বার তার আক্রমণ হচ্ছে, এটা কিন্তু খারাপ। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এই টনসিলের ব্যাপারে একজন নাক কান গলার ডাক্তারকে দেখাতে হবে। আর স্বাভাবিকভাবে যদি মেডিকেল ট্রিটমেন্ট আমরা যেটা বলি, যদি তার বছরে যদি এতগুলো অ্যাটাক না হয় তাহলে মেডিকেল ট্রিটমেন্টই সম্ভব। সেক্ষেত্রে একটা কথা হচ্ছে তার হয়তো অ্যালার্জি প্রবলেম থাকতে পারে, এটা একটা বিষয়। ধন্যবাদ। যে জিনিসটা হচ্ছে যে ওর আর একটা প্রবলেম থাকতে পারে, সেটা হচ্ছে যে সে হা করে ঘুমাতে পারে। 3 নম্বর সমস্যা, সে নাক ডাকতে পারে। এই প্রবলেমগুলো হলে সেক্ষেত্রে কিন্তু কেয়ারফুলি কিন্তু এটা ইভালুয়েট করা দরকার। তবে এক্ষেত্রে আমি যেটা বলবো যে ওর অ্যালার্জি যদি থাকে, অ্যালার্জি সমস্যাগুলোকে ওভারকাম করতে হবে। সেক্ষেত্রে কোনো খাবার যদি তার অ্যালার্জি থেকে থাকে, সেই সমস্ত খাবার ওকে দেয়া যাবে না। 2 নম্বর হচ্ছে যে ওকে যেটা করতে হবে যে ঠান্ডা থেকে দূরে রাখতে হবে, ধুলাবালি থেকে দূরে রাখতে হবে এবং ধোঁয়া থেকে দূরে রাখতে হবে। অর্থাৎ যে সমস্ত জিনিস অ্যালার্জিকে এটা বাড়ায় দেয় আর কি, হ্যাঁ, অ্যালার্জিক রিয়াকশনকে বাড়ায় দেয়, হ্যাঁ, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো কিন্তু তখন বেশি হয়। আর একটা কাজ করা যেতে পারে রানা চৌধুরী, সেটা হচ্ছে যে ও যে দৈনন্দিন যে পানিটা খাচ্ছে, হালকা কুসুম গরম পানিটা মিক্স করে দিলে সবচেয়ে বেটার হয়। আর আপাতত যেটা আমি বলতে চাই যে যেহেতু 2-3 মাস থেকে তার টনসিলটা বড় হয়ে আছে, তার মানে এটা কিছুটা হাইপার প্লাস্টিক কিছু রিয়াকশন, যেটা হাইপার প্লাসে বলে, অথবা এটা আমি বলতে পারি যে কিছু মানে কিছু বেনাইন, এটা এটা কিন্তু ভয়ের কিছু নেই, হ্যাঁ, এটা কিছুটা রিয়াক্টিভ হাইপার প্লাসিয়া বলে, এটা হয়ে যেতে পারে, এটা প্রবলেম নাই। ওকে জাস্ট হচ্ছে হালকা কুসুম গরম পানিটা একটু কন্টিনিউ, আর ওকে এন্টিহিস্টামিন একটা দেওয়া যেতে পারে। সেক্ষেত্রে ফেক্সোফেনাডিন গ্রুপের ফেক্সো 120, সরি ও তো 5 বছর 60, ফেক্সো 60 mg। তুমি সেক্ষেত্রে একটা অথবা দুটা, এটা নির্ভর করবে যে তার এই সমস্যাটা কত বেশি নাকি কম। তো সেক্ষেত্রে আমি প্রথমে বলবো যে এটা একটা দিয়েই শুরু করতে, ফেক্সো 60 মিলিগ্রাম প্রতিদিন একটা করে, এটা মোটামুটি 10 দিন একটু চালাতে হবে, অথবা এটা আরও বেশি দিন 14 দিনও লাগতে পারে এটা। 2 নম্বর হচ্ছে যে হালকা কুসুম গরম পানি খাইতে হবে মিক্স করে, এই। আর আরেকটা যে জিনিসটা আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে যে আহ, এই বাচ্চার ক্ষেত্রে যদি সে যদি হা করে ঘুমায়, তাহলে তাকে অবশ্যই একটা এক্স রে করে দেখা উচিত। অর্থাৎ এই যে তার যে সমস্যাটা এনলার্জ এরিনয়েড, এটাকে ইভালুয়েট করার জন্য এবং অবস্থাটা কী এটা বোঝার জন্য আর কি।
মাসুদ রানা ইজ ওয়াচিং, থ্যাংক ইউ। আফিয়া আক্তার, আচ্ছা উনি খুব বড় একটা সমস্যা লিখেছে, নাম বিশাল, 4 বছর 7 মাস, ওজন 24 কেজি। আচ্ছা, গতকাল বিকেলে খাবার সময় বলছিল গলায় কাটা লাগে, তারপর রাতে জ্বর আসে, রাতে না পা 1.5 চামচ খেয়েছি কিন্তু জ্বর পুরোপুরি যায়নি। রাত 4টায় জ্বর 102 ডিগ্রি হলে ঘুমের মধ্যে কাশতে কাশতে বমি করে ঘুম থেকে উঠে যায়। আচ্ছা, 125 মিলিগ্রাম একটি ঢুস দিই, তারপরে জ্বর পুরোপুরি সারেনি। সকাল 12টার সময় জ্বর আবার 102 ডিগ্রি হলে 250 মিলিগ্রাম একটি ঢুস দিই, তাতে জ্বর মোটামুটি চলে যায়। আচ্ছা, সন্ধ্যা 6:30টায় আবার 102 ডিগ্রি, তখন আবারও আপনি একটা ডুই দেন। এখন জ্বর নেই, মাথা হালকা গরম, হাত পা ঠান্ডা এবং খেলা করছে। জ্বর না থাকলে খেতে সমস্যা করে না, হালকা কাশি আছে, নাক ও ঠোঁটের উপরে কপালে 5টা ছোট গোটা হয়েছে। আচ্ছা, প্রথম কথাটা আমি যেটা বলি সেটা হচ্ছে যে জ্বরটা যে কমাবেন, জ্বর বিভিন্ন কারণে হতে পারে। সবচেয়ে কমন দুটো কারণে জ্বর হয়, তার মধ্যে একটা হচ্ছে যে ভাইরাল কারণ, কোনো ভাইরাসের কারণে জ্বর হতে পারে। 2 নম্বর যদি কোনো ব্যাকটেরিয়ার কারণে যদি হয়, ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে। এটাই তো আমরা সবচেয়ে কমন পাই, আরও অনেকগুলো কারণ আছে, অনেকগুলো কারণ। তাহলে যদি দেখা যায় যে এই জ্বরটা 3 দিন বা 72 ঘন্টা পর্যন্ত আমরা দেখব, যদি দেখি যে 72 ঘন্টা ক্রস হয়ে গেছে, 72 ঘন্টা পরে এই জ্বরটা কন্টিনিউ করছে, তাহলে বুঝতে হবে যে এটা ব্যাকটেরিয়াল। সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আমাকে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে, অর্থাৎ তার কোনো ইনফেকশন আছে সেটাকে আমরা সেই ফোকাইটা আমি খোঁজার চেষ্টা করব এবং সেক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক চালু করব। যেহেতু আপনার বাচ্চার মাত্র একদিনের জ্বরের হিস্ট্রি দিচ্ছেন, সেক্ষেত্রে আমরা 72 ঘন্টা দেরি করতেই পারি। সেক্ষেত্রে অবশ্যই শুধুমাত্র জ্বরটা কমানোর জন্য আমরা প্যারাসিটামল গ্রুপের নাপা যেটা আপনি দিচ্ছেন সেটাই কন্টিনিউ করেন। কিন্তু আপনার ক্ষেত্রে আমার একটা সাজেশন আছে, সেটা হচ্ছে যে জ্বর কমানোর একটা প্যাটার্ন আছে, 3টে ওয়েতে জ্বরটাকে আমরা কমাই, সেই ওয়েটাকে আপনাকে মেনটেন করতে হবে, সেইভাবে আগাইতে হবে। প্রথমটা কি, যে জ্বরটা যখন আসলো তখন আপনার জ্বরটা মাপবেন। আমার বিশ্বাস যে আপনার বাসায় থার্মোমিটার আছে, অবশ্যই থার্মোমিটার না থাকলে একটা ভালো থার্মোমিটার কিনে নেবেন আর কি, খুব বেশি দাম না। আপনি জ্বরটা দেখলেন যে জ্বরটা সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে 100.4 ডিগ্রি ফারেনহাইট, এর বেশি হলে আমরা জ্বর বলি। যদি 100.4 মনে রাখতে সমস্যা হয় তাহলে 101 ডিগ্রি মনে রাখেন, 101 ডিগ্রি ফারেনহাইটের বেশি হলে এটা জ্বর। যদি জ্বর থাকে আপনারা প্রথমে হচ্ছে স্পঞ্জিং করবেন, প্রথম স্টেজ যেটা স্পঞ্জিং, হালকা কুসুম গরম পানির মধ্যে আপনি একটা টাওয়ালে অথবা একটা গামছা অথবা একটা ন্যাকড়া দিয়ে তাকে সরাসরি মুছিয়ে দিবেন। এখন কিন্তু মাথায় পানি দেয়া অথবা কপালে পটি দেয়া এগুলো কিন্তু বলেন আর কি, আপনার সারা শরীর মুছে দিতে হবে। বিশেষ করে নন অ্যাক্সেসিবল পার্ট যেগুলো আছে, নন অ্যাক্সেসিবল পার্ট বলতে ধরেন আপনার হচ্ছে বগল, কুচকি, হাতের যে বিভিন্ন কর বলেন বা বলেন, এই সমস্ত জায়গা, কানের পিছন সাইডটা, এই সমস্ত জায়গাতে জ্বরগুলো লুকিয়ে থাকে, এই সমস্ত জায়গায় ভালো করে স্পঞ্জিং করে দিতে হবে। এরপর আবার আপনাকে 15 মিনিট পর জ্বরটা মাপতে হবে। যদি দেখেন জ্বরটা তখনও বেশি, 101-এর বেশি, তখন আপনাকে প্যারাসিটামল গ্রুপের নাপা এক্স যেটাই থাকে সেটা তার বয়স অনুযায়ী দিতে হবে। আচ্ছা, এটা যখন দিলেন, দেওয়ার পর আপনি আবার হয়তো আধা ঘন্টা পর বা 1 ঘন্টা পর জ্বরটা আবার মাপলেন। যদি দেখেন যে জ্বরটা কমে গেছে, ওকে এনাফ। কিন্তু দেখেন যদি এরকম হয় যে তারপরও জ্বর কমেনি, 102 ডিগ্রি বেশি হয়ে গেছে, 102 ডিগ্রি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে সাবস্টিটিউট ব্যবহার করতে হবে। এবং আরেকটা জিনিস বলি আপনাকে, সেটা হচ্ছে যে সাবস্টিটিউট কিন্তু চাইলেই দেওয়া যাবে না। এটা যেটা করতে হবে, সাবস্টিটিউটটা দেওয়া যাবে সর্বোচ্চ একদিন, মানে 24 ঘন্টায় 2 বার, অর্থাৎ 12 ঘন্টা অবশ্যই আপনাকে ডিস্টেন্স রাখতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, যে 12 ঘন্টা পর পর আপনি, তার মানে একদিন আপনি 2টি বেশি দিতে পারছেন না, অলরেডি আপনি 3টে দিয়েছেন, এই জন্য আমি কথাটা বলছি। আরেকটা যে বিষয়টা হচ্ছে যে জ্বর যখন 101 ডিগ্রি বেশি হলো তখন আপনি প্যারাসিটামল দিতে পারবেন, মানে নাপা দিতে পারবেন। এবং এই নাপাটা আপনি সর্বোচ্চ আপনি যেটা করতে পারেন 6 বার দিতে পারবেন, অর্থাৎ 4 ঘন্টা অ্যাটলিস্ট ডিস্টেন্স রাখতে হবে। অর্থাৎ নাপার ক্ষেত্রে আপনি 4 ঘন্টা আপনাকে গ্যাপ রাখতে হবে। আপনি 1 ঘন্টা আগে নাপা খাওয়াইছেন, আবার নাপা খাওয়াবেন না, আপনাকে 4 ঘন্টা কিন্তু করতে হবে, ডিস্টেন্স দিতে হবে, মানে একটা গ্যাপ রাখতে হবে। আর সাবজেক্টের ক্ষেত্রে যেটা বললাম 12 ঘন্টা গ্যাপ দিতে হবে। নাপার ক্ষেত্রে 101 ডিগ্রি ফারেনহাইটের বেশি হলে আপনি নাপা দিতে পারবেন, আর 102 ডিগ্রি ফারেনহাইটের বেশি না হলে আপনি কিন্তু সাবস্টিটিউট দিতে পারবেন না। এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে। আর বয়স অনুযায়ী করতে হবে। এটা সহজ একটা হিসাব আছে যে ওজনকে 15 দিয়ে আপনি গুণ দিবেন, 15 মিলিগ্রাম ইন্টু হচ্ছে যে ওজনটা, ওটি হচ্ছে ওর ডোজ। তো সেক্ষেত্রে আপনার 125, ওর ওজন মনে হয় 24 কেজি, কিন্তু 125টা আপনার ঠিক হয়নি, পরে আপনি মনে হয় সম্ভবত 250 দিয়েছেন আর কি। তো সেটা একটু প্লিজ মাথায় রাখবেন। আর আপনি 72 ঘন্টা পর্যন্ত দেখেন কি অবস্থা হয়। আর যেহেতু যে হালকা কাশি আছে, এই জন্য যেটা আমি কিছুক্ষণ আগে বললাম যে হোমমেড যেটা ন্যাচারাল রেমেডি, সেটা একটু ট্রাই করেন। অর্থাৎ ওকে একটু পানিটা একটু হালকা কুসুম গরম পানি মিক্স করে দেন, ওকে একটু আদা, তারপর হচ্ছে লেবু, চাটা খাওয়ান। তারপর যদি নাকটা বন্ধ থাকে তাহলে মানে নেজাল যে ড্রপটা আছে, নর্সল বা সোলো ড্রপ, সেটা ব্যবহার করেন। আর ওয়েট করে দেখেন, যদি 72 ঘন্টা বেশি হয় তাহলে
যদি পারেন একটু নক করেন, পরবর্তী যে কী করবেন এটা আমি বলে দিব। আচ্ছা, অ্যাডভোকেট আব্দুল আলিম। আমার মেয়ের বয়স 2.5 বছর, এখনও স্বাভাবিক খাবার খায় না। সেরেলাক স্টেজ 4 খায়, শুয়ে শুয়ে খাওয়ানো লাগে, মোবাইল কবিতা দেখায়, অনেক সময় জোর করে খাওয়ানো লাগে, কি করব? আচ্ছা, এখন যেটা হচ্ছে যে 2.5 বছরে এখন যদি খাবারের যে বিষয়টা, এই প্রবলেমগুলো এই বয়সে কিন্তু খুব কমন, এটা কিন্তু সত্য কথা। কিন্তু একটা জিনিস খুব খারাপ লাগছে যে তাকে শুয়ে শুয়ে খাওয়াতে হয়, মোবাইল দেখে খাওয়াতে হয়। এটা একটু খুব মানে খুব একটা বলতে পারো একটা ব্যাড হ্যাবিট আসলে তৈরি করা হয়েছে। সেক্ষেত্রে আমি যেটা বলবো যে খুব অল্পতেই কিন্তু বা সহজেই কিন্তু ওর এই অভ্যেসগুলোকে মানে ইয়া করা যাবে না, উজ্জ্বল করা যাবে না। খুব আস্তে আস্তে এটাকে কাভার করতে হবে। প্রথম যে বিষয় হচ্ছে যে মানে যেটা বলা হয়েছে স্বাভাবিক খাবার খায় না, স্বাভাবিক খাবার কিন্তু খেতে হবে। 2.5 বছরের যে যদি খাবারের চার্টটা আমরা চিন্তা করি, সেক্ষেত্রে কথা হচ্ছে যে একটা জেনারেল একটা ফর্মুলা আছে, যে 1 বছরের কথা বলি একটু আগে, তাহলে ক্লিয়ার হবে। 1 বছর পর্যন্ত বলা হয় যে মায়ের বুকের দুধটা আগে প্রায়োরিটি পাবে, এরপরে হোমমেড খাবার, যেটা 6 মাস পর থেকে শুরু করা হয়েছে খাবারটা আস্তে আস্তে। এটা হচ্ছে 1 বছর আগে। 1 বছর যখনই ক্রস করলো তখনই হোমমেড যে খাবার, বাড়ির তৈরি যে হাঁড়ির খাবার, আমরা যেটা বলি এক কথায় বাড়ির তৈরি হাঁড়ির খাবার, সেটা কিন্তু ফার্স্ট প্রায়োরিটি, মানে এটা আগে খাওয়াতে হবে। তারপরে বুকের দুধ, মায়ের বুকের দুধ 4 থেকে 5 বার খালি কিন্তু এনাফ। এইভাবে মায়ের বুকের দুধ আমরা বলি যে 2.5 বছর পর্যন্ত কন্টিনিউ করবে। বয়স 2.5 বছর, তার মানে ওর এখন বুকের দুধটা মোটামুটি ছেড়ে দিতে হবে, ওকে এখন বাসার খাবার তৈরি খাওয়াতে হবে। এবং বাসার খাবারের যে ব্যাপারটা হচ্ছে যে খাবার দিয়ে অ্যাডাপ্ট করছে, মানে প্রথম থেকে খাবার যে আমি কীভাবে দিচ্ছি এর উপর নির্ভর করবে তার হচ্ছে এই হ্যাবিটগুলো। হয়তো এইখানে কিছু একটা ল্যাক্স বা গ্যাপস আছে আর কি, আমার যেটা মনে হয় অ্যাডভোকেট আব্দুল আলিম। 6 মাস পরেই সাধারণত আমরা যেভাবে খাই, যে কোনো একটা ফল দিয়ে শুরু করি, হয়তো একটা দেখা যাচ্ছে পাকা কলা, সেটাকে আমরা ম্যাশ করে একটু খাওয়াই আর কি। তারপরের দিন হয়তো একটু খিচুড়ি খাওয়ানোর চেষ্টা করি, সেই খিচুড়িটা সব রকমের তরি তরকারি যা যা আছে, সবজি যা যা আছে তা দিয়ে আমরা তৈরি করে খাওয়াই, একদম পাতলা করে আর কি, চামিচ দিয়ে খাওয়ানো যায় এইভাবে। তারপরে যেটা করি, হয়তো আমরা দেখা যাচ্ছে যে ঘন ডালটা চামিচ দিয়ে খাওয়ানো হয় এইভাবে। তার 2-3 দিন পর থেকে আর একটা ফলকে ওরিয়েন্টেড করা হয়। এবং একটা জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে বাচ্চাদের যে খাওয়ানো যে আমি যে শুরু করলাম, যেটাকে আমরা উইনিং বলি, সেটাতে কিন্তু একটা একটা খাবার আস্তে আস্তে আগাইতে হবে আর কি। একবারে একদিনে 2-3টা খাবার কিন্তু ওকে ওরিয়েন্টেড করা যাবে না। এরপরে হয়তো তারপর দিন তাকে আমরা একটু কমলা রস দিলাম, অর্থাৎ ফলের রস দিলাম, সেইগুলো আমরা দিব, নট বাইরের কোনো জুস দেওয়া যাবে না। আমি কিন্তু বারবার বলছি যে বাচ্চাদের ক্ষেত্রে সবসময় বাড়ির তৈরি খাবার দিতে হবে। ফলের রসও যদি দিতে হয়, সেখানে ফ্রেশ ফল এনে সেই রস করে দিতে হবে ব্লেন্ডারে। আচ্ছা, তারপর যেটা করতে হবে, আস্তে আস্তে কিন্তু আমরা খাবারের পরিমাণটা বাড়াবো আর কি। 1 বছর আগে 1 বছর পরে এভাবে কিন্তু আমরা বাড়াবো। আমরা সাধারণত বাটিতে হিসাব করি, বা দেখা যাচ্ছে যে এক পর একটা বাটিতে কতটুকু খাবো এইভাবে। আচ্ছা, এখন কথা হচ্ছে 2.5 বছর যেহেতু হয়েছে, এখন মোটামুটি তাকে সবই মোটামুটি খেতে হবে আর কি। মাছ মাংস, তার দুধ, সরি, মাছ মাংস ডিম, তারপর তার বিভিন্ন সবজি ফলমূল, এগুলো কিন্তু খেতে হবে। একটা জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে, যেন তার খাবারের 4টা কম্পোনেন্ট, 4টা উপাদান যেন ঠিক থাকে। প্রথম হচ্ছে যদি আমি চিন্তা করি তার কার্বোহাইড্রেটের কথা, সেক্ষেত্রে অবশ্যই হয় ভাত খাবে অথবা খিচুড়ি খাবে, অথবা যদি এগুলো যদি না খায় তাকে একটু পোলাও করে দিতে পারা যায়, পোলাও খাওয়ানো যেতে পারে। অথবা অনেক সময় মুড়িও দেওয়া যায় বাচ্চাদের, অনেক সময় কিন্তু বাচ্চারা মুড়ি খায়, মুড়িটা একটু তেল দিয়ে মাখিয়ে উপর দিয়ে একটু চিনি ছিটিয়ে দিলে সেটাও কিন্তু তাদের খাওয়ানো যায়। এরপর হচ্ছে যদি প্রোটিনের কথা আসি বা আমিষের কথা আসি, তাহলে তাকে যেটা করতে হবে যে তাকে মাংস অথবা মাছ অথবা ডিম অথবা ডাল যে কোনো একটা দিতে হবে, অর্থাৎ আমিষের একটা কম্পোনেন্ট রাখতেই হবে। একটা কথা আমি যেটা বলি সেটা হচ্ছে যে এরকম হচ্ছে যে একদিন মাংস হয়তো দেওয়া যায়নি, সেদিন মাছ দিতে হবে। অথবা দেখো সেদিন মাছ মাংস কোনোটাই দেওয়া হয়নি, তাহলে সেদিন তাকে ডিম দিতে হবে। দেখা যাচ্ছে যে মাছ মাংস ডিম কোনোটাই তাকে দেওয়া হয়নি, তাহলে অ্যাটলিস্ট তাকে ডাল দিতে হবে, অর্থাৎ আমিষ রাখতেই হবে খাবারের যে সেকেন্ড কম্পোনেন্ট। এরপর যদি বলি, তাকে আমরা অবশ্যই যে ইয়ার কথা বলি, শাকসবজি মাল্টিভিটামিন বা যেটা মাল্টিমিনারেলস, এটার জন্য আমি কিন্তু শাকসবজি অবশ্যই রাখবো। শাক অথবা সবজি অথবা দুটো থাকলে সমস্যা নেই। কিছুক্ষণ আগে আমার এক বন্ধু কোয়েশ্চেন করেছিল যে পায়খানাটা ক্লিয়ার হচ্ছে না, এই কম্পোনেন্ট রাখলে কিন্তু সমস্যা হওয়ার কথা না। আর একটা যে জিনিসটা, সেটা হচ্ছে যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আমরা ফল দিব, একটা ফল রাখা উচিত। একটা কথা বলি যে ম্যাক্সিমাম আমাদের বাচ্চাদের ক্ষেত্রে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া থাকে ম্যাক্সিমাম। সেটা দেখা যাচ্ছে যে মায়েদেরও আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া থাকে, বাচ্চারও হয়। আমাদের বাংলাদেশের আসপেক্টে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া খুব ইম্পর্টেন্ট একটা কারণ। সেক্ষেত্রে আমরা যেটা করবো, সেই আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াকে মাথায় রেখেই আমরা তাদেরকে আয়রন রিচ খাবারটা দেওয়ার চেষ্টা করবো। সেক্ষেত্রে কিন্তু ফলটা কিন্তু খুব একটা ভালো একটা সোর্স হতে পারে। যেমন কলা, মালভোগ কলা যেটা আর কি, সেই কলাটা কিন্তু বেশ কার্যকরী এবং খুব ইজিলি কিন্তু পাওয়া যায়, সারা বছরই কিন্তু পাওয়া যায়।
সেটা কিন্তু অন্তত একটা করে দেওয়া যায়, খাওয়ানো যেতে পারে। 2 নম্বর যে জিনিসটা হচ্ছে যে বেদানাতে প্রচুর পরিমাণে আয়রন আছে। এই সমস্ত খাবার খেলে কিন্তু তাদের রুচিটা ঠিক থাকে। আর একটা বিষয় খেয়াল রাখতে হবে খাওয়ানোর ক্ষেত্রে, সেটা হচ্ছে যে পারতপক্ষে এই যে অনেকে আমাকে কোশ্চেন করে বা অনেকেই জানতে চায় যে গরুর দুধের ব্যাপারটা, বইপট্টে বলে হচ্ছে যে 2.5 বছর পর থেকে গরুর দুধ দেওয়া যায়, কিন্তু পার্সোনালভাবে যদি আমাকে জিজ্ঞেস করা হয়, আমি আমার চেম্বারে আমি সাধারণত 5 বছর আগে গরুর দুধটা দিই না। একটা বিষয় হচ্ছে যে গরুর দুধটা কিন্তু হজম হতে একটু সমস্যা হয়, কারণ 2.5 বছর আগে কিন্তু বাচ্চাদের এই যে মানে অন্ত্র যেটা মানে পেটের যে নাড়িভুড়ি, এই গরুর দুধটাকে কিন্তু হজম করতে পারে না। কারণ একটা খাবার যখন শরীরে ঢুকছে, সেটা তো সঙ্গে সঙ্গে তো ওইটাই তো সরাসরি তো আর শরীরটা নিতে পারছে না। সেই খাবারটা জটিল একটা খাবার আমরা মনে করি, সেটাকে ভেঙে সরল খাবার করতে হয়, এবং সেই সরল খাবারটাই কিন্তু মানে বডি নিয়ে নিচ্ছে আর কি। অর্থাৎ এটা হচ্ছে যে অন্ত্র যে আছে ইন্টেস্টাইন, সেটা অ্যাবজর্ব করে নিচ্ছে, এই রসটাকে শোষণ করে নিচ্ছে, তাই তো? এটাই তো হয়, এটা কিন্তু চিন্তা করতে হবে। আর একটা যে জিনিসটা আমি বলি, সেটা হচ্ছে যে ডিওয়ার্মিং, রেগুলার ডিওয়ার্মিং। আমি আব্দুল আলিমের প্রশ্নের উত্তরে এই কথাগুলো বলছি। ডিওয়ার্মিং করতে হবে বাচ্চাদের। যদি দেখা যাচ্ছে 1.5 বছর পর থেকে, অনেকে কোথাও কোথাও 2 বছর বলে, কিন্তু ন্যাশনাল যে ইপিআই গাইডলাইন এগুলোতে কিন্তু 1.5 বছর পরই বলে। 1.5 বছর পর থেকে তাকে ডিওয়ার্মিং করতে হবে, 6 মাস পর পর কৃমির ওষুধ দিতে হবে। তা না হলে বাচ্চাদের দেখা যাচ্ছে সবসময় পেট ভরা থাকবে, খেতে চাইবে না আর কি। এটা একটা ব্যাপার। আর একটা কথা হচ্ছে যে মাঝে মধ্যে বাচ্চাদের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, অর্থাৎ স্বাভাবিক গ্রোথের জন্য তাকে অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে যে তাকে জিঙ্ক সাপ্লিমেন্ট কিন্তু দেওয়া যায়। জিঙ্ক সাপ্লিমেন্টেশন, জিঙ্ক সিরাপ কিন্তু বাজারে অনেক নামে পাওয়া যায়। সেই জিঙ্ক কিন্তু মাঝে মধ্যেই আমি সাজেস্ট করি যে এটা মাঝে মধ্যে দেওয়া যেতে পারে বা দেওয়া উচিত। তন্ময় শাহিদ ওয়াসিং, বন্ধু কেমন আছো? শাহ মোয়াজ্জেম, হ্যাঁ বন্ধু, থ্যাংক ইউ। তন্ময় ভালো থেকো মাই ফ্রেন্ড। হ্যাঁ বন্ধু, তুমি ভালো থাকো, কারণ তুমি তো খুব খারাপ একটা সময় পাস করছো। আমির হোসেন, ভেরি মাচ ইনফরমেটিভ। হ্যাঁ বন্ধু, চেষ্টা করছি একটু বলার পার্সোনাল, আসলে কিছু ইনফরমেশন, পার্সোনাল কিছু অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করছি। আচ্ছা, কি জসিম দেওয়ান, বন্ধু প্রবাস থেকে দেখতেছি আর কথাগুলো শুনছি। প্রবাস বলতে তুমি কি দেশের বাইরে থেকে? আসলে কোথায় সেটা আমি বুঝতে পারছি না, লিখলে হয়তো বোঝা যেত। আচ্ছা, শামিমা জাহান রিম্পি, বাবুর বয়স আজ 35 দিন, ওর 45 দিন হবে ফ্রাইডেতে, ওই দিন সব অফিস থাকে, বিসিজির টিকা কি 46 দিনের দিন দেয়া যাবে? হ্যাঁ বন্ধু, টিকার ব্যাপারে একটা জেনারেল রুল আছে, আমি সেটা আমি একটু ক্লিয়ার করছি। সেটা হচ্ছে যে টিকা কখনো যে কোনো টিকা ধরুন শুরু করার পর একটা থেকে আরেকটা টিকার একটা ডিস্টেন্স রাখতে হয়। সেটা সাধারণত আমরা বলি যে 4 সপ্তাহ বা 1 মাস। এর আগে কিন্তু টিকা দেওয়া যায় না, গেলেও দিবে না, কিন্তু পরে গেলে দেওয়া যাবে। হয়তো দেখা যাচ্ছে তার 28 দিন পর যে ডেটটা আছে, সাপোজ 5 তারিখে একটা ডেট আছে, সেটাকে পরে নেওয়া যাবে। তাকে 4 তারিখে দেওয়া যাবে না, তাকে 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ পরে নেওয়া যাবে। এটা এখন যেহেতু একটা ক্রাইসিস মোমেন্ট আমরা পার করছি, খুবই একটা ক্রিটিক্যাল টাইম পার করছি, সেক্ষেত্রে টিকাটা যদি পিছিয়ে যাও সেক্ষেত্রে সমস্যা নেই। শুধু একটা কথা গাইডলাইনে বলা হয় যে টিকা অবশ্যই 1 বছরের মধ্যে শুরু করতে হবে। শেষ কবে করলাম সেটা না, 1 বছরের মধ্যে শুরু করতে হবে। সেক্ষেত্রে তোর বয়স মাত্র 35 দিন, আশা করি যে খুব তাড়াতাড়ি সে টিকাটা দিতে পারবে। সো শামিমা জাহান রিম্পি, আমার মনে হয় যে এতে ওরিড হওয়ার কিছু নেই। তন্ময় সাহা, গুড জব, ইনফরমেটিভ বন্ধু, থ্যাংক ইউ বন্ধু। মালিয়া মাসুদ, আমার বেবির এজ 7 মান্থ 14 দিন, আচ্ছা 7.5 মাস। বাবুর পাতলা পায়খানার জন্য গ্যাস্ট্রোফিক্স দিয়েছি, পায়খানা ভালো হলে কি আর গ্যাস্ট্রোফিক্স দেওয়া যাবে? বেবি ফর্মুলা মিল্ক খায়, নানটু ছাড়া কোনো ফর্মুলা মিল্ক ভালো হবে কি? আচ্ছা, প্রথমে কথা হচ্ছে যে 7.5 মাসে কিন্তু তার মানে নানটু খাওয়ার কথা না। আমি কিছুক্ষণ আগে এই বিষয়গুলো বললাম। এই সময়ে বাচ্চাটা মায়ের বুকের দুধটা আগে প্রায়োরিটি পাবে, মায়ের বুকের দুধ, এবং পরবর্তীতে হোমমেড খাবারগুলো ওরিয়েন্টেড করতে হবে, যেটাকে উইনিং বলে। ও এখন উইনিং পিরিয়ডের প্রথম দিকে আছে। 6 মাস যখন পূর্ণ হলো, অর্থাৎ 180 দিন যখন পূর্ণ হলো, তারপর থেকে তার উইনিং ফুডে কিন্তু অ্যাডাপ্টেড হওয়ার কথা, মানে উইনিং ফুড করার কথা। সেক্ষেত্রে কিন্তু তার আর্টিফিশিয়াল মিল্কে যাওয়ার কথা না। এটা আমি মালিহা মাসুদ আপনাকে বলছি। তবুও যেহেতু আপনি দিচ্ছেন, সেক্ষেত্রে আমি বলবো যে পারলে এটাকে অ্যাভয়েড করেন। আর গ্যাস্ট্রোফিক্সের ব্যাপারে আপনার প্রশ্নের উত্তরটা আমি একটু দিচ্ছি। সেটা হচ্ছে যে যদি পাতলা পায়খানা থাকে, সেক্ষেত্রে আমরা একটা স্পেশাল ফর্মুলা ফর ডায়রিয়া, অ্যাকোট ডায়রিয়া, সেক্ষেত্রে আমরা গ্যাস্ট্রোফিক্স অ্যাডভাইস করি। আর পায়খানা ভালো হয়ে গেলে গ্যাস্ট্রোফিক্সের কোনো দরকার নেই, ওটা স্পেশালি ডায়রিয়ার জন্য তৈরি আর কি।
আচ্ছা, রেজা হক ইজ ওয়াচিং, থ্যাংক ইউ। মিজানুর রহমান রানা ইজ ওয়াচিং, থ্যাংক ইউ। মিজানুর রহমান, বাচ্চার বয়স 3 বছর 6 মাস, জ্বর আসলে শরীরের তাপমাত্রা 99 ডিগ্রি হয়, তখন নাপা সিরাপ খাওয়ানো যাবে কি? আচ্ছা, না, আমি যেটা বলেছি সেটা হচ্ছে যে বাচ্চাদের ক্ষেত্রে 100.4 ডিগ্রি ফারেনহাইট, অথবা যদি সেটা মনে না থাকে 101 ডিগ্রি ফারেনহাইটের বেশি হইতে হবে, যেহেতু মাত্র 99 ডিগ্রি ফারেনহাইট, এটা জ্বর না। আর একটা কথা আমার মনে হয় এখানে একটু শেয়ার করা দরকার, বাচ্চাদের জ্বর, বিশেষ করে 5 বছর পর্যন্ত বাচ্চাদের জ্বর কিন্তু মাথায় দেখা উচিত না। আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যে এটা দেখি, রুগীর মায়েরা বলে, অভিভাবকরা বলে যে বাচ্চার মাথা প্রচুর গরম। এই ব্যাপারে একটা কথা বলি, বাচ্চার মাথা গরম হওয়াটা স্বাভাবিক, এবং বাচ্চাদের মাথা গরমই থাকে। কারণটা একটু নর্মাল ব্যাপার, সেটা হচ্ছে যে ছোট একটা মাথা একসময় তো আপনার মতো বড় মাথা হবে, তাই না? এই মাথার ভিতরের যে কোষগুলো আছে, নিউরনগুলো, সেগুলো তো সবসময় কি হচ্ছে, মাল্টিপ্লিকেশন হচ্ছে, এভাবে তো আস্তে আস্তে মাত্রা বড় হবে। বাচ্চার মাথা তো বড় হচ্ছে নাকি? তাহলে একটা, যেমন আমি একটু উদাহরণ এভাবে দিই, যে একটা ফ্যান সবসময় যে ঘোরে, ফ্যানের ওই ইয়াটা, যেটা মেইন অংশটা, সেখানে একটা হাত দিয়ে দেখেন তো, একটু গরম না? ব্যাপারটা তাই। যখন তার মাথার মধ্যে এই সমস্ত রেপ্লিকেশন বা মাল্টিপ্লিকেশন যখন চলছে, তখন তো ওইখানে একটা রিয়াকশন হচ্ছে, তো সেটা তো গরম হবে স্বাভাবিক। এই জন্য কখনো বাচ্চাদের মাথা গরম এটা চিন্তা করার কিছু নয়, এটা জ্বর না, বাচ্চাদের মাথা স্বাভাবিকভাবেই গরম থাকে। 2 নম্বর যে জিনিসটা হচ্ছে, তাহলে তাপমাত্রা কোথায় দেখবো? 5 বছর পর্যন্ত তাপমাত্রা আপনারা যে হাতের যে পিছন অংশটা, হাতের পিছন অংশ দিয়ে তার পেটে দেখবেন, পেটে, অথবা থার্মোমিটার দিয়ে বগলে দেখবেন, অথবা মুখে দেখবেন। এটা একদম আমি যেটা বলছি, কখনো মাথায় কিন্তু জ্বর 5 বছর প্লিজ দেখবেন না, তাহলে ভুল ইন্টারপ্রিটেশন, মানে মিস ইন্টারপ্রিটেশন হয় আর কি। এই জন্য মিজানুর রহমান, ওকে নাপা সিরাপ খাওয়ানোর কোনো দরকার নেই। জ্বর যদি 101 ডিগ্রি ফারেনহাইটের বেশি না হয়, কোনো দরকার নেই। আচ্ছা, নিশাত মাহমুদ, 1 ইয়ার 5 মান্থ এর একটা বেবিকে দিনে কয়বার খাওয়াতে হবে, আর এখন বেবি ডায়েটটা কীরকম হওয়া দরকার? আচ্ছা, 1 বছর 5 মাসে প্রথম যেটা আমি বললাম, যে এখন কিন্তু তার হোমমেড খাবার, যেটা বাড়ির তৈরি খাবারটা 1 নম্বর প্রায়োরিটি। তারপরেই হচ্ছে মায়ের বুকের দুধ, অর্থাৎ মায়ের বুকের দুধ যেহেতু 2.5 বছর পর্যন্ত খাবে, কিন্তু এখন কিন্তু সে সেকেন্ড অপশন, অর্থাৎ মায়ের বুকের দুধ 5 থেকে 6 বার খেলে কিন্তু এনাফ। কিন্তু তার এখন স্বাভাবিক বৃদ্ধির জন্য যা যা দরকার, সেটা কিন্তু এখন আর মায়ের বুকের দুধের মধ্যে অ্যাডোকুয়েট নাই। আছে কিছু, যেটা যে বললাম সেকেন্ড অপশনে থাকবে। এখন তার হোমমেড খাবারগুলো দরকার, তার শরীর গঠনের জন্য, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য। এক্ষেত্রে যেটা হবে, 1.5 বছরের একটা বাচ্চার ক্ষেত্রে অবশ্যই, যেটা 1 পোয়া পরিমাণ, 1 পোয়া যদি একটা বাটি নেন আর কি, সেই 1 পোয়া পরিমাণ বাটিটা তাকে 3 বার, তাকে অবশ্যই 3 বার তাকে দিতে হবে। কিভাবে দিবেন? সেটা হচ্ছে যে তার এই যে আমি যেটা কিছুক্ষণ আগে বলেছি, যে তাকে 4 রকমের খাবারই রাখতে হবে, 4 রকমের খাবার, অর্থাৎ সকালে, দুপুরে, রাত্রে। আর একটা ইম্পর্টেন্ট কথা বলি, যেহেতু 1 বছর 5 মাস, এখন থেকে কিন্তু, এখন আরও আগে থেকে প্র্যাকটিস করা উচিত। আমার জানি না, আমি জানি না আপনি এটা করেছেন কিনা। সেটা হচ্ছে যে আপনারা যখন খাবেন, বাচ্চাকে পাশে বসিয়ে তাকে ওইখানে খাওয়ানোর চেষ্টা করবেন আর কি। অর্থাৎ এইভাবে বাবা মার থেকে কিন্তু বাচ্চারা খাওয়াটা শেখে। বাচ্চাদের প্রথম 3 বছর যে ব্রেনটা কিন্তু অনেকটা কাদামাটির মতো, যা দেখবে সেটাই শিখবে, এটা অনুকরণ করে তারা। এই জন্য খাওয়ার ক্ষেত্রে কীভাবে খেতে হয় সেটা কিন্তু শিখবে, এই জন্য তাকে সাথে নিয়ে খাবে। খাবার যে ডায়েট চার্টের কথা বললেন, যে কীভাবে খাবে, সেক্ষেত্রে যেটা বললাম 3 বার, আপনারা যে সকালে, দুপুরে, রাত্রে খাচ্ছেন, ওই 3 টাইমে সে 1 বাটি করে খাবে, 1 পর বাটি। তার যদি ওয়েট বেশি থাকে সেক্ষেত্রে বেশিও লাগতে পারে, এটা একটা বিষয়। সাথে আপনাকে 2 বার নাস্তা দিতে হবে, স্ন্যাক্স যেটাকে বলছি আর কি। তাহলে 3 বার ফুল টার্ম খাবার দিতে হবে, 2 বার নাস্তা দিতে হবে। তো 2 বার নাস্তাতে কী থাকবে, কখন দিবেন? নাস্তাটার টাইমটা সাধারণত সকালে 10:30 থেকে 11:30-র মধ্যে, আর বিকালে 4:30 থেকে 5:30-র মধ্যে দিবেন। নাস্তায় কী থাকতে পারে? একটা এটা হতে পারে যে নাস্তায় অনেক সময় দেখা যাচ্ছে, যে আমি যেটা সাজেশন করি, যে আপনি কিছু তৈরি করতে পারেন, যেমন হচ্ছে আপনি হোমমেড যেহেতু বলেছি, আপনি কিছু সবজি চপ করতে পারেন, সবজি চাপ। তারপর আপনি কিছু পিঠা করতে পারেন, ডিম দিয়ে ডিম পিঠা বা এই টাইপের কিছু করতে পারেন, হ্যাঁ। অনেকে নুডলসের কথা বলে, নুডলসটা দেওয়া যায়, এটা জানা। আবার মুড়ি দিতে পারেন, মুড়ি মাখিয়ে তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে মাখিয়ে উপর দিয়ে একটু চিনি ছিটিয়ে দিলেন, এটাও খেতে পারে। আর বিকালেরটার মধ্যে ফল রাখে, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, ফল। ফলটার মধ্যে আমি যেটা বলেছি, যে এখন তো কলা সবসময় পাওয়া যায়, কলাটা দেওয়ার চেষ্টা করেন। অন্যান্য যে ফলগুলো আছে সবগুলোই মোটামুটি কম বেশি দেওয়ার চেষ্টা করবেন, তবে আয়রন রিচ যেগুলো আছে সেগুলো বেশি দেওয়ার চেষ্টা করবেন। এটা বাচ্চার স্বাভাবিক যে বৃদ্ধি, সেটার জন্য খুবই হেল্পফুল আর কি। এই জন্য আমি বলবো যে অবশ্যই ফল একটা রাখবেনই, নাস্তার কম্পোনেন্ট হিসেবে হলে রাখতে পারেন, এমনিতেও রাখতে পারেন আর কি। আচ্ছা, শামিমা জাহান রিম্পি আবার একটা কোশ্চেন করেছেন উনি, বাবু জন্মের সময় ওর জন্ডিস নীল ছিল, আচ্ছা,
পরে বাসায় আনার পর জন্ডিস হয়েছে, বাসায় 10:30টায় রোদ আসে, ওই রোদে দিই 5 থেকে 10 মিনিট, 5 থেকে 10 মিনিটের জন্য। আচ্ছা, ও থাকতে চায় না এখন। এখন ও আহ, এখন ও সরি এখনও চোখের 2 কোণায় হলুদ হয়ে আছে, আজ ওর এজ 34 দিন। হ্যাঁ, আচ্ছা, যদি ওর বয়স 34 দিন হয়, তার মানে এটা আমরা ধরেই নিচ্ছি যে তার জন্ডিসটা খারাপ জন্ডিস না, অর্থাৎ প্যাথোলজিক্যাল যে জন্ডিসটা সেটা না। এটা হচ্ছে সবচেয়ে একটা অ্যাসুরেন্সের জায়গা। 2 নম্বর যে যে জিনিসটা হচ্ছে যে রোদ দেওয়ার যে ব্যাপারটা, 34 দিন, এতদিনে যদি আমরা যদি চিন্তা করি যে ফিজিওলজিক্যাল জন্ডিসে বেশি হয়, সেক্ষেত্রে রোদ দিতে আমরা বলি। রোদ দেওয়ার নিয়মটা হচ্ছে যে রোদটা যখন আসলো সকালে, আধা ঘন্টা পর যে রোদটা থাকে সেটাই। কারণ প্রথম যে রোদটা আসে সেখানে আলট্রাভায়োলেট রেটা খুব বেশি থাকে, যেটা সরাসরি স্কিনে বাচ্চাদের জন্য ক্ষতিকর। এই জন্য যেটা করতে হবে যে আধা ঘন্টা পর আমরা রোদে দিব। রোদে দেওয়ার নিয়ম আছে, যদি ছেলে বাচ্চার ক্ষেত্রে মেনলি এটা দরকার। সেটা হচ্ছে যে ওর যে ইয়াটা আছে, স্কোটাম যেটা আছে, ওটাকে একটু ঢেকে দিতে হবে, যে কোনো একটা হালকা কাপড় দিয়ে, এবং চোখ দুটো ঢেকে দিতে হবে হালকা কাপড় দিয়ে, তাকে রোদে দিতে হবে। এবং কিছু সময় পর তাকে উঠাতে হবে। এবং এটা বলা হয় যে আপনি 5 থেকে 10 মিনিট, মোটামুটি মিনিমাম যেটা বলে আধা ঘন্টার মতো, অনেকে 20 মিনিটও বলে, তবে এভারেজ আধা ঘন্টা এটা দিতে হবে আর কি, এটা। আর আরেকটা বিষয়, যে যেহেতু 34 দিন জন্ডিসটা যদি এইভাবে চলতেই থাকে, হ্যাঁ, যে দেখা যাচ্ছে জন্মের পর থেকে জন্ডিসটা এরকম কন্টিনিউ করছে, এর পিছনে কিন্তু আবার আরেকটা জিনিসও মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে কারো যদি জন্ডিস এরকমভাবে অনেক দিন থেকে চলে আর কি, হ্যাঁ, 2 নম্বর অর্থাৎ 2 সপ্তাহ বেশি, যদি 2 সপ্তাহ বেশি এই জন্ডিসটা পারসিস্ট করে, সাথে যদি দেখা যায় তার পায়খানাটা রঙটা যদি দেখা যাচ্ছে যে সাদা হয়, প্রস্রাবটা হলুদ হয়, তাহলে প্লিজ এটা কিন্তু খুব খারাপ। এই বিষয়টা আমার মনে হয় যে একটু আমাকে জানালে বেটার হয়। কারণ বাচ্চাদের একটা খারাপ একটা রোগ আছে, নিউটাল পলিস্টেসিস বলে। এই ক্ষেত্রে 2 সপ্তাহের বেশি তার জন্ডিস থাকবে। 2 নম্বর হচ্ছে তার পায়খানার রঙটা হচ্ছে সাদা হবে। 3 নম্বর যে জিনিসটা, তার প্রস্রাবের রঙটা হলুদ হবে। আর একটা জিনিস আমরা সেটা জানতে চাই, যে অনেক সময় বাচ্চা প্রচুর কান্নাকাটি করে, অর্থাৎ বাচ্চা চুলকাইতে পারে, তখন সে কান্নাকাটি করে। তো এই বিষয়টা আমাকে একটু বলো, আর বলতে হবে আপনাকে। আর একটা যে জিনিসটা একটু বলতে হবে সেটা হচ্ছে যে তার জন্মের পরেই যে মিকুনিয়াম যেটা পাস করে, অর্থাৎ যে সবুজ যে পায়খানা, বা অনেকে কালো পায়খানা বলে, যে সবুজ পায়খানাটা পাস করার কথা, এটা সাধারণত 24 ঘন্টা, বড় জোর 48 ঘন্টার মধ্যে পাস করার কথা। সেটা যদি সে দেরিতে পাস করে, দেখা যাচ্ছে যে অনেক পরে সে পাস করছে, সেটাও কিন্তু তার জন্য খারাপ। এই জন্য আমার এই 3টা জিনিস জানা দরকার। একটা হচ্ছে যে তার পায়খানাটার রং সাদা কিনা, প্রস্রাব হলুদ কিনা, তার যেটা আমি বলছি যে সে সবসময় কান্নাকাটি করে কিনা, আর আরেকটা যেটা আমি যেটা বললাম, যে তার প্রথম যে পায়খানাটা, যে কালো পায়খানা বা সবুজ পায়খানা যেটাই বলেন না কেন, সেটা দেরিতে করেছিল কিনা আর কি। এই ইনফরমেশনটা একটু দরকার। মেজর রহমান, থ্যাঙ্কস ফর ইওর কোঅপারেশন, থ্যাংক ইউ। আমার একজন বন্ধু দেখছে, রাজীব আহমেদ। হ্যাঁ, ধন্যবাদ বন্ধু তোমাকেও। আচ্ছা, সামিয়া রহমান, আমার বোনের শরীরে হালকা জ্বর আসছে আজকে 5 থেকে 6 দিন ধরে, আর শরীর অনেক ব্যথা, আর সে সারাদিন অনেক কাজ করে, সে হয়তোবা সংসারে অনেক কাজ করার কারণে ব্যথা কিনা বুঝতেছে না, আমার আর শরীরের জ্বর আসে না রাতে বিশেষ করে। আচ্ছা, আমার বোনের শরীরে হালকা জ্বর আসছে 5 দিন ধরে। জ্বর কত এটা একটু বলতে হবে। এখন জ্বরটা কত, 101 ডিগ্রি ফারেনহাইটের বেশি কিনা এটি একটু জানতে হবে এটা। আর শরীরটা ব্যথা হচ্ছে, যদি রিয়েলি তার জ্বর থাকে তাহলে কিন্তু শরীর ব্যথা হতে পারে। জ্বরের সাথে বডি একের বা শরীর ব্যথার একটা সম্পর্ক আছে। আর সাথে কাশি আছে কিনা এটা একটা ইম্পর্টেন্ট। কাশি থাকলে মোটামুটি আমরা কনফার্ম হয়ে যাব যে জ্বর কাশি থাকলে এটা ভাইরাসের কারণে, এটা একটা। আর সাথে গলা ব্যথা আছে কিনা এটা একটু আমার একটু জানালে বেটার হয়। আর কাজ করলে ব্যথা, যদি সে সবসময় কাজ করে তাহলে ব্যথা হওয়ার কথা না, কিন্তু হঠাৎ করে সে যদি কোনো এই সমস্ত ভারী কাজ করে তাহলে তার ব্যথা হতে পারে। আচ্ছা, ইলোরা পিয়াস, আমার মেয়ের বয়স 3 বছর, প্রায় প্রতিদিনই খাওয়ার পর পেট ব্যথা করে, তার কিছুক্ষণ পর বাথরুম করে, এই সমস্যা প্রায় 1 মাস ধরে হচ্ছে। আচ্ছা, তার আগে আমি ইলোরা পিয়াস, আমি একটা জিনিস জানতে চাচ্ছি যে সে গরুর দুধ বা বাইরের আর্টিফিশিয়াল মিল্ক খায় কিনা। বিভিন্ন আর্টিফিশিয়াল মিল্ক পাওয়া যায়, এছাড়া কিছু জিনিস আছে, কমপ্ল্যান, তারপরে যে বিভিন্ন বুস্ট বা এইরকম কিছু আছে না, ডানো, টেলিভিশনে তো অনেক অ্যাড দেয়, বড় হও লম্বা হও, এই সমস্ত কী সব একটা ইয়া না। এটা এক ধরনের যদিও একটা ব্যবসায়িক একটা পলিসি, দেখা যাচ্ছে যে এইভাবে আসলে আমাদের বাচ্চাদের যে স্বাভাবিক গ্রোথ, এটা আসলে খুব একটা খারাপ দিকে নিয়ে যাচ্ছে। এই সমস্ত প্রচারণা, ব্যবসায়িক প্রচারণা, এগুলো খারাপ। এখন এইগুলো কিছু খাওয়ান কিনা এটা একটু আমাকে একটু বলতে হবে এটা।
অনেক সময় দেখা যাচ্ছে যে এই বয়সে যদি গরুর দুধ সে কন্টিনিউ খায় আর কি, অনেক সময় পেটে ব্যথাটা করতে পারে এবং পেটে ব্যথা করে মোচড় দিয়ে ব্যথা করে বলে এবং সে বাথরুমে যেতে পারে। সেক্ষেত্রে আমি বলবো যে গরুর দুধটাকে 5 বছর আগে না দেওয়ার জন্য। এটা আর্টিফিশিয়াল যদি কোনো দুধ খাওয়ান বা কোনো রকম ডানো বা কমপ্লেন এগুলো খাওয়ান, তাহলে এগুলো আমার মনে হয় এগুলো বাদ দেয়, জাস্ট হচ্ছে বাসার খাবারটা খাওয়ান। ওর জন্য এখন 3.5 বছর বয়স, এর জন্য বাসার খাবারটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এবং ওই খাবারের মধ্যে 4 রকমের কম্পোনেন্ট যেন থাকে, কারণ ওই 4 রকমের কম্পোনেন্টের কারণও আছে। এই একটা হচ্ছে যে ওর মানে কী বলে শরীরটা গঠন হওয়ার জন্য, মাংসগুলোকে গঠন হওয়ার জন্য। একটা হচ্ছে ওর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য, আর একটা হচ্ছে যে ওর শক্তির জন্য। সুরজ আহমেদ ইজ ওয়াসিং, ধন্যবাদ বন্ধু। নাজমুল হাসান, আমার বাচ্চার বয়স 2 বছর, মাঝে মাঝে রাতে ঘুমের মধ্যে বমি করে, তবে আগে একটা কাশির মতো দেয়। আচ্ছা, মাঝে মধ্যে বমি করে 2 বছর। একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে বাচ্চাদের যে বমির বিষয়টা, বাচ্চাদের বমিটা কিন্তু 1 বছর পর্যন্ত নর্মালি হতে পারে। এটা ফিজিওলজিক্যাল একটা আমাদের মেডিকেল টার্ম। এটা হচ্ছে যে নর্মাল, এটাতে সমস্যা নেই। কিন্তু যেহেতু বলেছেন যে 2 বছর, 2 বছর তবু মাঝে মধ্যে রাত্রে বমি করে, এটা দুটো কারণ আমরা যেটা পাই। তার মধ্যে একটা হচ্ছে যে অনেক সময় নাক বন্ধ থাকে, বাচ্চার নাক বন্ধ থাকে, যেহেতু কাশির কথা বললেন, সাথে নাকটা বন্ধ থাকতে হবে। নাকটা বন্ধ থাকলে অনেক সময় বাচ্চা যখন নাক দিয়ে হয়তো বা দেখা যায় নিঃশ্বাস নিতে পারছে না, তখন মুখ দিয়ে নিতে গেলে অনেক সময় কিন্তু বমি হতে পারে। এটি একটু খেয়াল করে দেখতে হবে। আর কাশির সমস্যাটা আগে থেকে যদি থাকে, সেক্ষেত্রে বাসায় ন্যাচারাল যে রেমেডিগুলো আছে যেটা আমি বললাম, সেগুলো একটু ট্রাই করা যেতে পারে। আর একটা জিনিস যেটা করতে হবে, যে ওর গলাটা একটু চেক করা দরকার, এই জন্য যে তার কোনো টনসিলের সমস্যা আছে কিনা, অথবা আর একটা হচ্ছে এডিনয়েডের কোনো প্রবলেম আছে কিনা। এই জন্য আমি যেটা বলবো সেটা হচ্ছে যে ওর নাকটা ব্লক হলে নাকে যে ড্রপটা পাওয়া যায়, সেই ড্রপটা ব্যবহার করা যেতে পারে। সেই ড্রপটা দিলে নাকটা ছেড়ে যাবে, তখন দেখা যায় যে এই বমিটা হবে না। তারপর যদি বমি হয়, তাহলে আমি বলবো যে অবশ্যই তার কাশির চিকিৎসাটা করতে হবে। রিয়াদ হোসেন, এত ব্যস্ততার পরেও বন্ধু, সত্যি তোমরা নিয়মিত যেভাবে লাইভে পরামর্শ দিচ্ছ তাতে ধন্যবাদ দিয়ে কার্পণ্য করবো না, ধন্যবাদ দিতে কার্পণ্য করবো না। আচ্ছা বন্ধু, অনেক অনেক ভালোবাসা তোমার জন্য। হ্যাঁ, অনেক ভালোবাসা, আমাদের জন্য প্রে করিও। কাজী স্বপনী দেওয়া সিং, থ্যাংক ইউ। শৈলেন বিশ্বাস, থ্যাংক ইউ, নমস্কার। আচ্ছা, কাজী স্বপন বন্ধু, তোমার জন্য হলো অফুরান ভালোবাসা, তোমার জন্য ভালোবাসা বন্ধু। মোহাম্মদ আরিফ খান, গ্রেট জব অ্যান্ড ভেরি মাচ বেনিফিটস ফর আস অ্যান্ড আল্লাহ ব্লেস আস। হ্যাঁ, সবাইকে সৃষ্টিকর্তা ভালো রাখুক, অবশ্যই। মোহাম্মদ আরিফ খান, লাভ দিস, থ্যাংক ইউ। আচ্ছা, রেজিয়ানা সুলতানা, থ্যাংকস বন্ধু। হ্যাঁ বন্ধু, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ফাহাদ আহমেদ, আমার মেয়ের বয়স 38 দিন, বিগত 3 দিন যাবৎ শুধু কান্না করে, প্রস্রাব পায়খানা করার আগে কান্না করে, কি করে বুঝতে পারছি না। 38 দিন কিন্তু সবসময় কান্না করছে, বিগত 3 দিন যাবৎ শুধু কান্না করে। আচ্ছা বন্ধু, এখানে আহ, যে বিষয়গুলো একটু আমাকে একটু ক্লিয়ার করতে হবে। কয়েকটা কোশ্চেন তো আছে আপনার, কয়েকটা কোশ্চেন আপনার কাছে আছে ফাহাদ আহমেদ। সেটা হচ্ছে যে ওর গাটা গরম থাকে কিনা, অর্থাৎ জ্বর থাকে কিনা, এটা একটু জানতে হবে। 2 নম্বর যে জিনিসটা হচ্ছে যে ও সবসময় মোচড় পারে কিনা, সবসময় মোচড় পারে কিনা, এটা। 3 নম্বর হচ্ছে যে ওকে কতক্ষণ পর পর বুকের দুধ খাওয়ানো হয়। আর 4 নম্বর হচ্ছে বুকের দুধ খাওয়ানোর পর ওকে বার্পিং করানো হয় কিনা। এটা খুব ইম্পর্টেন্ট কথা। প্রথম কথাটা হচ্ছে যে আমার যে কথাটা আপনি বললেন, তাতে যেটা মনে হচ্ছে যে ওর একটা সমস্যা আছে, যেটাকে আমরা বলি মেডিকেলের ভাষায় ইনফেন্টাইল কলিক, অর্থাৎ বাচ্চাদের পেটে এক ধরনের ব্যথা হয়, বাচ্চাদের ব্যথা, এবং ওটার জন্য তারা কান্না করে আর কি। এটা হয় সাধারণত 3টে গ্রুপের বাচ্চাদের। এক হচ্ছে যে যারা মায়ের বুকের দুধ ছাড়া অন্য কোনো দুধ খাওয়ায়, অর্থাৎ গরুর দুধ বা আর্টিফিশিয়াল মিল্ক, এদের হয়। 2 নম্বর গ্রুপ কারা, যারা ফ্রিকোয়েন্ট ফিডার, অর্থাৎ মায়ের বুকের দুধ খাওয়ানোর একটা নিয়ম হচ্ছে মানে যেটাকে বলে হচ্ছে 24 ঘন্টায় 10 থেকে 12 বার। মানে হিসাব করে দেখা গেছে যে 2 থেকে 2.5 ঘন্টা পর পর বুকের দুধ খাওয়ানো উচিত, মানে হজম হওয়ার টাইমটা দিতে হয়। তা না হলে কিন্তু বাচ্চাদের পেটে গ্যাস হয়। আর 3 নম্বর হচ্ছে যে বুকের দুধ 2 থেকে 2.5 ঘন্টা পর খাওয়ানো হচ্ছে, খাওয়ান ঠিক আছে, কিন্তু খাওয়ানোর পর যেটা করতে হবে, বার্পিং করতে হবে। বার্পিং একটা মেডিকেল টার্ম। বার্পিং হচ্ছে এক ধরনের এক্সারসাইজ বা ব্যায়াম। সেটা কীভাবে, খাওয়ানোর পরেই হচ্ছে যে বাচ্চাকে ঘাড়ে নিতে হবে, অর্থাৎ বাচ্চার পেটটা আপনার এই যে ঘাড়টা আছে, ঘাড়ে চাপ পড়বে। অনেকে এইখানে নেয় না, এখানে না, পুরোটা নিতে হবে, পেটটা এখানে চাপ পাবে। চাপ পেলে কী হবে, সে 2-3 বার হচ্ছে ঢেকুর যখন তুলবে তখন আপনি নামাবেন। এক্ষেত্রে 5 থেকে 10 মিনিট পর্যন্ত লাগতে পারে। এবং অনেক সময় বাচ্চা কান্না করলেও কিন্তু আমরা এই কান্না থামাতে কিন্তু বাচ্চাদের এইভাবে নিই, অর্থাৎ বুকে ঘাড়ে নিয়ে তাকে বার্পিং করি। আর এক্ষেত্রে মায়েদেরই যে বার্পিং করতে হয় এটা কিন্তু না, সেক্ষেত্রে কিন্তু বাবাও হেল্প করতে পারে, অথবা পরিবারের অন্যান্য সদস্যরাও হেল্প করতে পারে। মা বুকের দুধ খাওয়ায় বাবাকে অথবা অন্য কোনো সদস্যকে দিয়ে দিল, তবে হ্যাঁ, ওই সদস্যকে অবশ্যই হাত কিন্তু পরিষ্কার করে নিতে হবে।
বাসায় হেক্সিসল থাকবে, হেক্সিসল দিয়ে হাতটা পরিষ্কার করে তাকে ধরতে হবে। তো এই বার্পিংটা করতে হবে। তো এই 3টা বিষয় হচ্ছে ব্যাপার। তো এক্ষেত্রে আমার যেটা মনে হয় যে সে যদি শুধু বুকের দুধই খায়, তার মেয়ে খাওয়াতে হবে, তাহলে যেটা করতে হবে তাকে 2 থেকে 2.5 ঘন্টা পর পর খাওয়াতে হবে। ফ্রিকোয়েন্ট খাওয়ানো যাবে না। অনেকে যেটা বলে যে বাচ্চা কান্না করছে, এই জন্য বুকের দুধ খাওয়াচ্ছি। এটার একটা বিষয় আছে, সেটা হচ্ছে কি, বাচ্চা যখন বুকের দুধ খায়, মানে হচ্ছে যখন নিপলটা যখন সাক করে বা চষে, তখন ওই বুকের দুধের সাথে কিছু বাতাসও সে খেয়ে ফেলে। এই বাতাস এবং বুকের দুধ মানে হচ্ছে, বুকের দুধটা হচ্ছে লিকুইড আর বাতাসটা হচ্ছে এয়ার, এই দুটো গিয়ে একটা রিয়াকশন পেটের মধ্যে করে, যেটা ওই বাচ্চার হচ্ছে মানে ব্যথা হওয়ার কারণ, যেটাকে গ্রামের ভাষায় বলে যে বাচ্চার পেটে গ্যাস হয়েছে, মানে ইনফেন্টাইল কলিক আমরা ভদ্র ভাষায় বা আমাদের মেডিকেল টার্মে বলি। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট। এই জন্য এটা যেটা করতে হবে যে বাচ্চাকে একটু দেরিতে খাওয়াতে হবে। এখন যেটা হয় যে বাচ্চা যখন দেখা যাচ্ছে তার ইনফেন্টাইল কলিকের জন্য কান্না করছে, মানে যেহেতু পেটে ব্যথা হচ্ছে কান্না করছে, মা কি মনে করছে যে আমার বাচ্চা মানে ক্ষুধা পেয়েছে, হাঙ্গার ক্রাই, মানে ক্ষুধার কারণ, হাঙ্গার, যে কখন বাচ্চা মানে বুকের দুধের জন্য কান্না করে, আমরা এই জিনিসটা আসলে বুঝি না। ওই তখন যেটা হচ্ছে ইনফেন্টাইল কলিকের বাচ্চাকে হাঙ্গার ক্রাই মনে করে আবার মা খেতে দেয়, বুকের দুধ দেয়, তখন হয় কি আরও এই জিনিসটা আরও অ্যাগ্রাভেট করে, আরও বেড়ে যায়। এটা একটু খেয়াল রাখতে হবে। নিশাত মাহমুদ, 14 মাসের বেবিকে কি সেরেলাক খাওয়ানো যাবে না? আমি তো বারবার বলছি যে গরুর দুধ, আর্টিফিশিয়াল মিল্ক, এগুলোর কোনো দরকার নেই, আর্টিফিশিয়াল মিল্কের কোনো দরকার নেই। আর গরুর দুধ অনেক হয় কি যে অনেককে খাওয়াতে বাধ্য হয়, বিশেষ করে গ্রামের দিকে দেখা যাচ্ছে যে যারা গরু যারা রাখে আর কি, দেখা যাচ্ছে যে দাদি বা নানি বা দাদা বা নানা এনারা তখন বলেই বসে যে বাড়ির গরুর দুধ বাচ্চা খাবেন, এটা হয়, আমরা খাইনি, এসব কথা বলে। কিন্তু আলটিমেটলি যেটা হয়, গরুর দুধ খেলে যেটা হয়, যেটা ইনফেন্টাইল কলে কিছু, এইমাত্র যেটা বললাম, বাচ্চাদের পেটে ব্যথাটা থাকে 3 মাস বয়সে যদি খাওয়ানো হয় এটা হয়। আর এরপরে কি হয়, 14 মাসে কি হয়, মাঝে মাঝে বাচ্চার পেট ফাঁপা থাকবে। 2 নম্বর যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে অ্যালার্জি। গরুর দুধটা হাইলি অ্যালার্জিক, মানে এর মধ্যে অ্যালার্জেনের পরিমাণ এত বেশি যে ইউ কান্ট ইমাজিন। তাতে যেটা হবে কি যে বাচ্চা দেখা যাচ্ছে বিভিন্ন রকম অ্যালার্জিক প্রবলেম দেখা দেবে। আবার দেখা যাচ্ছে মাঝে মধ্যে বাচ্চার ঠান্ডা কাশি লেগেই থাকবে, বাচ্চার পেট ফাঁপা থাকবে, বাচ্চা ঠিকমতো পায়খানা হবে না, বাচ্চাকে প্রায়ই ডক্টরের শরণাপন্ন হতে হবে। এটা আর একটা যে জিনিসটা হবে সেটা হচ্ছে পরবর্তীতে এই অ্যালার্জি যখন পারসিস্ট করবে, থেকে যাবে, পরবর্তীতে তার কিন্তু একটা ব্রঙ্কাল অ্যাজমা বা হাঁপানি হওয়ার একটা সম্ভাবনা থেকে যাবে। সো এটা কিন্তু খুব খেয়াল রাখতে হবে। আর গরুর দুধ যদি একান্তই দিতেই হয়, তাহলে বইপত্রে যেটা বলেছে 2.5 বছর পর, আর আমি পার্সোনালভাবে আমার চেম্বারে যেটা বলি যে 5 বছর পর দেওয়াটাই বেটার। দীপকুমার শাহ, ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা, রেজনা সুলতানা, আমার ছেলের বয়স 3 বছর 8 মাস, সে খুব বেশি ঘামে আর মাথা অনেক বেশি ঘামে, আমার অলওয়েজ ঘাম মুছে দিতে হয়, কি করা যায়? আচ্ছা, এখন যেটা বিষয় হচ্ছে যে বাচ্চাদের ঘামের কয়েকটা কারণ থাকে। একটা হচ্ছে যে 3টা কারণ মেইনলি আমি বলি। একটা হচ্ছে যে অনেক বাচ্চা আছে যে বাচ্চাগুলো যখন এমনিতে খায়, তখন দেখা যাচ্ছে এমনিতে ওদের মানে যেটা হয় কি, পরিপাকতন্ত্র যখন ইনভলভ বেশি সময় হয়, মানে অনেক সময় ধরে খাচ্ছে, তখন কিন্তু সেই বাচ্চারা স্বাভাবিকভাবে ঘামে। অর্থাৎ খাবারের যে সময় নেয়, অনেকে সময় নিয়ে খায়, তাদের ক্ষেত্রে কিন্তু এটা ঘামতে পারে। এটা 2 নম্বর যেটা হয় যে কারো কারো আছে, এটা একটা নর্মাল বিষয়, এটা নিয়ে খুব বেশি ওরিড হওয়ার কিছু নেই, মানে নর্মাল ফিজিওলজিক্যাল। 3 নম্বর যেটা, এটা একটু টেনশনের বিষয়, এটা একটু ইভ্যালুয়েট করার দরকার। সেটা হচ্ছে যে কোনো বাচ্চার যদি মানে জন্ম থেকেই একটা হার্টের কোনো সমস্যা থেকে থাকে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে তাদের এই ঘামটা হয়। তবে সেক্ষেত্রে বোঝা যায়, এই জন্য 1 বছরের মধ্যে বোঝা যাওয়ার কথা, কারণ সে যখন বুকের দুধ খেত মানে ওই বয়সে, তখন অল্প একটু খেয়ে সে হাঁপিয়ে যেত, বুকের দুধটা ছেড়ে দিত, অথবা তার প্রচুর ঘাম হতো। এখন আমি জানি না তার আগে থেকেই সমস্যা ছিল কিনা, এই জন্য হার্টটা একটু চেক করা দরকার। এই জন্য যদি এই সমস্ত করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে, জাস্ট হচ্ছে রেজনা সুলতানা, আপনি জাস্ট একটু হার্টটা একজন পেডিয়াট্রিশিয়ানকে একটু চেক করে নিন। হার্টে যদি কোনো সমস্যা থাকে, স্টেথো দিয়ে বোঝা যায়, একটা সাউন্ড পাওয়া যায় এক্সট্রা, সেটা হলে বোঝা যায় তার হার্টের সমস্যা আছে কিনা। তবে এ ব্যাপারে ওরিড হওয়ার কিছু নেই, এরকম নর্মালি হতে পারে, যেহেতু ফিজিওলজিক্যাল হতে পারে, সেহেতু আগেই খারাপ কিছু চিন্তা করা উচিত না, তবে এটা রাখা উচিত। আর একটা বিষয় হচ্ছে যে অনেক সময় বাবা মা এই ইয়েটা থাকতে পারে, সে হয়তো ছোটোবেলা এরকম ঘামতো, মানে ফ্যামিলিয়াল ইয়েটা হতে পারে। ইসমাইল হোসেন ওয়াসিম, হ্যাঁ বন্ধু, কেমন আছো? খুব ইনফরমেটিভ, ধন্যবাদ বন্ধু। সুবীর দেবনাথ ইজ ওয়াসিং। আচ্ছা, ফারিয়া তাসনিম, আমার মেয়ের 8 মাস, এগ ইয়ক খায়, হোল এগ কত মান্থ থেকে দেয়া যাবে? আচ্ছা, এগ ইয়ক এবং হচ্ছে যেটা বলা হচ্ছে, অর্থাৎ ডিমের যে কুসুম এবং যে সাদা অংশ, দুটোই বাচ্চাদের জন্য ইফেক্টিভ, দুটোই। সো এইখানে কোনো বাছাবাছি কিছু নাই। এগ ইয়ক এই বিষয়টা বাঁচবে 2 ক্ষেত্রে।
বাচ্চাদের ক্ষেত্রে যাদের কিডনির সমস্যা থাকে, অর্থাৎ নেফ্রিক সিনড্রোম বলে একটা রোগ আছে, সেইখানে এই দুটাকে আলাদা করতে হয়, দুটো খাওয়া যায় না আর কি। দেখা যাচ্ছে যে সাদা অংশটা খাওয়াতে হয়, কুসুমটা খেতে দেওয়া হয় না, কারণ তার শরীর থেকে যেহেতু অ্যালবুমিনটা বের হয়ে যায় আর সাদা অংশে অ্যালবুমিন থাকে। এই জন্য ওদের ক্ষেত্রে যাদের হচ্ছে কিডনির সমস্যা, নেফ্রিক সিনড্রোম, মানে যেটা যে বাচ্চাগুলো একদম ফুলে যায় আর কি, এটা একটা গ্রুপ। আর হচ্ছে যারা হচ্ছে বয়স্ক, তাদের ক্ষেত্রে যাদের হার্টের সমস্যা আছে তাদের ক্ষেত্রে একটু নিষেধাজ্ঞা আছে। তাছাড়া বাচ্চাদের ক্ষেত্রে কোনো রকম বিধিনিষেধ নেই, দুটোই ইম্পর্টেন্ট। আচ্ছা, তানজির আহমেদ, ভিটামিন সি আর ডি আছে এমন কিছু খাবারের নাম বলো প্লিজ। আচ্ছা, ভিটামিন সি যেটা একদম ইজি নর্মাল ওয়ে একদম বোঝার জন্য, আমরা কে বলি সাইট্রাস ফ্রুট, মানে ভিটামিন সির সাইট্রাস ফ্রুট, অর্থাৎ মোট কথা হচ্ছে একটু টক জাতীয় খাবার যেগুলো আছে, একটু টক টক লাগবে, সেইগুলো হচ্ছে ভিটামিন সি। যেমন যেমন কী হতে পারে, যেমন লেবু, তারপর হচ্ছে টমেটো, এগুলো সব ভিটামিন সি জাতীয়। ইভেন কি এখন এই সময়ে যদি এইগুলো একটু কম খাওয়া হয়, সেক্ষেত্রে ভিটামিন সি কিন্তু সরাসরি ফর্মুলেশন যেটা আছে সিভিট, সেটা সরাসরি খাওয়ানো যেতে পারে। আর ডির হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট সোর্স হচ্ছে দুধ, এবং দুধ জাতীয় যে খাবারগুলো আছে এটা। আর একটা বড়দের ক্ষেত্রে ডির আর একটা সোর্স হচ্ছে রোদ। তো এক্ষেত্রে বাচ্চাকে মাঝে মধ্যে রোদ দিয়ে নিয়ে যাওয়া উচিত ভিটামিন ডি এর জন্য। আবার একটা জিনিস হচ্ছে যে আমাদের মানে দেশে একটা জিনিস হয় কি, যে যে বয়স হয়ে গেলে অনেক সময় দেখা যাচ্ছে গা হাত পা চাবায়, তারপর হচ্ছে মাজা ব্যথা করে, এটা কিন্তু সাধারণত যে আমরা বলি যে ক্যালসিয়ামের অভাবে, এবং এই ক্যালসিয়ামটা শরীরে ঢোকার জন্য কিন্তু ভিটামিন ডি এর একটা ভূমিকা আছে। তো বাচ্চাদের ক্ষেত্রে আমি বলবো যে ভিটামিন সি জাতীয় খাবার এইগুলাই, বিশেষ করে যে বিভিন্ন ফল, তারপর হচ্ছে কিছু সবজি আছে এর মধ্যে, আর একটা ডির মধ্যে বলবো যেটা হচ্ছে দুধ। এখন কথা হচ্ছে দুধ বলতে যেটা বারবার বলছি যে আর্টিফিশিয়াল দুধ কিনা, না আর্টিফিশিয়াল না দিয়ে সাধারণত মায়ের বুকের দুধ 2.5 বছর পর্যন্ত খাবে, সেটাই খেলে এনাফ। আর 5 বছর পর থেকে গরুর দুধ দেওয়া যেতে পারে। মোরাদ আহমেদ, থ্যাঙ্কস ফ্রেন্ড, ধন্যবাদ। দেলোয়ার হোসেন সোহেল, কেমন আছো বন্ধু? হ্যাঁ বন্ধু, খুব ভালো আছি। তোমাকে আমি কল দিব কারণ তোমার সাথে আমার একটু কথা আছে। টুম্পা রানী কুণ্ডু, অনেকদিন পর মনে হচ্ছে ক্লাসে বসে লেকচার শুনছি। অনেক ধন্যবাদ আপনাকে, ব্যস্ততার মাঝে এত আন্তরিকভাবে সবাইকে সেবা দেওয়ার জন্য। না আসলে আমরা আসলে একটা ব্রত নিয়ে আসলে যেহেতু এই প্রফেশনে এসেছি আর কি, আমরা যারা ডাক্তার আছি, আমরা কিন্তু অনেক আগে থেকেই এইভাবে আপনাদের একটু সাজেশন দেওয়ার চেষ্টা করছি আর কি। আলটিমেটলি হয়তো সবসময় পারাও যাচ্ছে না, তবুও চেষ্টা করছি আর কি। হসপিটালের বাইরে যেটুকু সময় পাচ্ছি, আমি নিজে কয়েকটা টেলিমেডিসিনের সাথে যুক্ত, কিছু অ্যাপসের সাথে যুক্ত, সেখানেও কিছু উত্তর দিচ্ছি। আর দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে যে কিন্তু আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও অ্যাডভাইস দিতে হয়। অনেক সময় দেখা যাচ্ছে অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, অনেক সময় হয়তো উত্তর দিতে পারি না। তবুও আপনারা আমাদের জন্য আসলে রাখবেন, প্রার্থনা করবেন যেন আমরা অন্তত এই সময়টা ভালো মতো কাটাতে পারি। আর আমাদের দোয়ার সবসময় উন্মুক্ত, যখনই আপনাদের মনে হবে নক করবেন, চেষ্টা করব উত্তর দেওয়ার। ওই সময় উত্তর না দিতে পারলেও পরে যখন আমরা দেখব মেসেঞ্জার অথবা ফেসবুকে, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো আর কি। আর এই গ্রুপের যে পারপাস, যে এই গ্রুপটা যে পারপাস নিয়ে ক্রিয়েট হয়েছে, এটাও কিন্তু একটা প্রশংসার দাবি রাখে। বিশেষ করে এই গ্রুপের যে অ্যাডমিন, আমাদের এখানে কিন্তু বিভিন্ন বিষয়ের ডক্টর আছে, বিশেষজ্ঞ ডক্টর। শুধু তাই না, দেখা যাচ্ছে যে একটা সাবজেক্টের অনেকগুলো ডক্টর আছে আর কি। সো আমার মনে হয় যে একটা অফুরন্ত একটা সুযোগ আপনাদের জন্য, এই সমস্ত বিশেষজ্ঞ ডাক্তারদের সাবজেক্ট মাফিক, বিষয় মাফিক তাদের কাছ থেকে ইনফরমেশন নেওয়ার জন্য। আচ্ছা, শামীমা আক্তার সাথী, 1-1.5 বছরে বাচ্চাদের কত ঘন্টা পর পর খাওয়া দিতে হবে? হ্যাঁ, এই কোশ্চেনটা আমি অ্যান্সার দিয়েছি। সেক্ষেত্রে যেটা ফুল টার্মের যে খাবারটা, অর্থাৎ মেইন যে খাবারটা আমরা বলি, সেটা হচ্ছে সকালে, দুপুরে, রাত্রে। আপনারা যখন খাবেন তখনই তাকে নিয়ে বসে খাওয়াবেন। আর দুবার তাকে স্ন্যাক্স দিতে হবে, অর্থাৎ নাস্তা দিতে হবে। সেটা হচ্ছে সকালে একবার দিবেন, বিকালে সকাল 10:30 থেকে 11:30টার দিকে একটা, আর 4:30 থেকে 5:30টার মধ্যে একটা। এবং আমি লাইভ যদি শুনে থাকেন, আমি কিন্তু এই বিষয়ে অনেক কিছু বলেছি। তাবাস্তুম সুলতানা, নিনা বা নাইনা, আচ্ছা আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। আচ্ছা, মোহাম্মদ শফিউল ইসলাম, 1 বছর বাচ্চাকে কৃমি ওষুধ খাওয়ানো যাবে? আচ্ছা, প্রথমত কথা হচ্ছে একটা কন্ট্রোভার্সিয়াল কথা আছে। প্রথম বিষয়টা হচ্ছে যে ইপিআই শিডিউল যারা করেন, সেইখানে গাইডলাইন যেটা আছে, ন্যাশনাল ইপিআই যে প্রোগ্রাম, ন্যাশনাল ইপিআই প্রোগ্রাম, সেইখানে কিন্তু যেটা বলছে যে 1.5 বছরে থেকে সাধারণত দেওয়া যাবে, কৃমি ওষুধ দেওয়া যাবে। আর অনেক জায়গায় অনেক বিশেষজ্ঞ ডাক্তার যারা আছে, তারা কিন্তু এটা বলে যে 2 বছরে দেয়া। সেক্ষেত্রে আমরা 1-1.5 বছর থেকে সাজেস্ট করি। তবে হ্যাঁ, একটা কথা এখানে রয়ে যায়, সেটা হচ্ছে যে যদি আপনার বাচ্চার কৃমি তার সমস্যা করে, অর্থাৎ কৃমি আপনি যদি ভিজিবল দেখেন, যে সবসময় দেখবেন যে কৃমি 4-5 করে বের হচ্ছে আর কি, এবং বাচ্চা খুবই মানে মানে ইরিটেট এই বিষয়টা নিয়ে, বাচ্চা খাচ্ছে না, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে আর কি, কৃমি পায়খানার সাথে অনবরত যাচ্ছে, যদি সেটা ভিজিবল কৃমি দেখেন, তাহলে অবশ্যই 1 বছর থেকে দেওয়া যায়।
তবে এটা অবশ্যই কিন্তু আপনি একজন পেডিশিয়ান বা একজন শিশু বিশেষজ্ঞের মানে মতের উপর ভিত্তি করে বা তার সাজেশন মাফিক খাওয়াবেন, সেক্ষেত্রে দেয়া যায়। আপনাকে এটুকু অ্যাসিওর করছি যে সেক্ষেত্রে দেয়া যায়। আচ্ছা, ফারিয়া তাসনিম, হোল এগ অ্যান্ড হানি কত মান্থ থেকে বেবিদের দেয়া যাবে? আচ্ছা, এটা হচ্ছে 6 মাস পর থেকে দেওয়া যাবে। 6 মাস তো শুধুমাত্র এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, অর্থাৎ শুধুমাত্র মায়ের বুকের দুধ, এর বাইরে আর কিছুই না। 6 মাস পর থেকে আপনার আস্তে আস্তে এই সমস্ত খাবার ওরিয়েন্টেড করতে হবে। মুরাদ আহমেদ, আমার ছেলের বয়স 1 বছর, কিন্তু রাত্রে 3-4টার সময় ঘুমায় প্রতিদিন, কি করা যায়? আচ্ছা, প্রথম যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে ঘুমের ব্যাপারে যেটা, বাচ্চারা কিন্তু বেশি ঘুমানোর কথা, বড়দের চেয়ে বাচ্চাদের বেশি ঘুমানোর কথা। এরকম হয় যে বাচ্চা জন্মের পর কিন্তু তারা দেখা যাচ্ছে 18 ঘন্টায় ঘুমায়, 6 ঘন্টা জেগে থাকে, মানে যারা নিউবর্ন, যারা নবজাতক। মানে আমাদের ঠিক উল্টা, আমরা কি করি, আমরা 18 ঘন্টা জেগে থাকি, 6 ঘন্টায় ঘুমাই। ওরা কিন্তু উল্টা। 1 বছরে গিয়ে কিন্তু ঘুম অনেক বেশি হওয়ার কথা। এখন ঘটনা হচ্ছে যে ঘুমাচ্ছে না, কিছু প্রবলেম থাকতে পারে। তার মধ্যে ইম্পর্টেন্ট যে 2-3টা প্রবলেম আমি বলি। একটা হচ্ছে যে সে তার নাকটা বন্ধ থাকে কিনা, অনেক সময় হা করে সে ঘুমায় কিনা, এটি একটু দেখতে হবে। 2 নম্বর হচ্ছে যে আমি যেটা বলতে চাচ্ছি যে তার পেটে ব্যথা করে কিনা, এটা একটু জানতে হবে। এই আর মুরাদ আহমেদ, আপনারটা শুনে মনে হচ্ছে এটা হ্যাবিচুয়াল, মানে ওর একটা হ্যাবিট হয়ে গেছে ওই রাত্রে 3-4টার সময়। যদি তার কোনো রকম প্রবলেম না থাকে তাহলে আমি বলবো এটা হ্যাবিচুয়াল, এটা চেষ্টা করতে হবে আপনাকে সেই হ্যাবিটটাকে চেঞ্জ করা। এরকম হতে পারে যে আপনারা অনেক রাত পর্যন্ত জাগেন, অথবা এটা হতে পারে যে অনেক রাত পর্যন্ত আপনার টেলিভিশন দেখেন, অথবা হতে পারে যে রুমে অনেকক্ষণ থেকে লাইট জ্বলে থাকে। এর ক্ষেত্রে যেটা করবেন, একটা নির্দিষ্ট টাইম শিডিউল করেন যে টাইমে তাকে ঘুম পাড়াবেন। তাকে ধরেন 10টার মধ্যে খাওয়া ফেললেন, তাকে 10:30টার মধ্যে বেডে নিয়ে যান। তাকে ঘুমানোর পরিবেশটা তৈরি করতে হবে। অর্থাৎ তাকে যেটা করতে হবে, তার কাছ থেকে যত খেলনা টেলনা যেগুলো আছে সেগুলো দূরে রাখতে হবে। আপনার যে শোয়ার রুমটা, বেডরুমটা, সেটাতে এগুলো কিছু রাখা যাবে না, কোনো ডিভাইস রাখা যাবে না, কোনো মোবাইল কোনো কিছু রাখা যাবে না, কোনো টেলিভিশন ওইখানে থাকা যাবে না। তাকে একটা পরিবেশ দিতে হবে, লাইটটা বন্ধ করে দিবেন, এবং এমন একটা পরিবেশ করুন যেন একটা ঘুমের পরিবেশ থাকে, তাহলে দেখবেন যে ঘুমাবে আর কি। আর যদি কোনো সমস্যা থাকে সেগুলো কিন্তু সলিউশন করতে হবে, মানে সলভ করতে হবে। গোবিন্দ মণ্ডল ইজ ওয়াচিং, থ্যাংক ইউ। নাহিদ আরিফিন, স্যার আমার মেয়ের বয়স 5 বছর 2 মাস, ওর ওজন অনুযায়ী ওর বয়স অনুযায়ী ওজন বাড়ছে না, খাওয়া দাওয়া ঠিক আছে? আচ্ছা, আমি একটু ওজনটা জানতে চাচ্ছিলাম, নাহিদ আরিফিন। আচ্ছা, ওর ওজন কত? 5 বছর 2 মাস ওর ওজন কত, এটি একটু আমার জানা দরকার। অনেক সময় যেটা হয় যে ওজন ঠিকই থাকে, কিন্তু বাবা মা তো আসলে হয় কি সবসময় চাই যে আমার বাচ্চাটা সবসময় একটু আর একটু ভালো থাক, একটু নাদুস নুদুস হোক। কিন্তু একটা কথা আপনাদেরকে বলি, যে একটা বাচ্চা শুধুমাত্র মোটা নাদুস নুদুস এটাই কিন্তু শেষ কথা নয়। একটা বাচ্চার সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে জিনিসটা আপনাদের খেয়াল রাখা উচিত, যে বাচ্চাটা কোনো রোগ মানে তার কোনো রোগ আছে কিনা, অর্থাৎ রোগ মানে মুক্ত একটা মানে বাচ্চা হচ্ছে সবচেয়ে একটা কি বলবো, যে মানে সবার কাম্য হওয়া উচিত, এরকম আমি বিষয়টা বোঝাতে চেয়েছি। রোগ প্রতিরোধ ক্ষমতা আছে ভালো, এরকম বাচ্চা। একটা বাচ্চা হালকা চিকনা হতেই পারে, কিন্তু তার রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো, অবশ্যই কিন্তু সেই বাচ্চাই কিন্তু আমাদের মানে কি বলবো, যে কাম্য হওয়া উচিত। শুধু নাদোষ নাদোষ মোটা হলে কিন্তু হবে না। আচ্ছা, নাহিদ আরিফিন উত্তর দিয়েছেন উনি যে ওর ওজন হচ্ছে 14 কেজি, 5 বছর, খাওয়া দাওয়া ঠিক আছে। 14 কেজি, হ্যাঁ, আর ওর জন্য একটু দরকার ছিল, কিন্তু 14 কেজি কিন্তু একবারেই যে ওর ওজনটা খুবই কম তা কিন্তু না। তবে হ্যাঁ, যে ওর ওজন আরও 3-4 কেজি বাড়ানো উচিত। সেক্ষেত্রে আমি যেটা বলবো যে ঠিকমতো যেহেতু খাচ্ছে খাওয়ান, ওকে পুষ্টিকর খাবারটা একটু বেশি দেন, পুষ্টিকর খাবারগুলো বেশি, বিশেষ করে শাকসবজি ফলমূলটা একটু অ্যাড করেন বেশি। আমার মনে হয় তাতে অনেকটাই কাজ হবে। আর আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে ওকে যেটা করতে হবে মাঝে মধ্যে একটু জিঙ্ক সাপ্লিমেন্ট, আমি যেটা বলেছি, জিঙ্ক দিতে পারেন। বাজারে জিঙ্ক কিন্তু অনেক নামে পাওয়া যায়, এবং জিঙ্ক এবং মাল্টিভিটামিন দুটো একসাথে দিতে পারেন। সেক্ষেত্রে বাজারে আমি যেটা বলবো যে বিকোজিন স্কোয়ারের একটা ওষুধ আছে, সিরাপ বিকোজিন। ওর যেহেতু 14 কেজি ওজন, 1 চামচ করে 2 বার, এটা টানা আপনি যদি 3 মাস পর্যন্ত দেন তাহলে কিন্তু ভালো রেজাল্ট পেতে পারেন। অথবা 1 মাস দিয়ে একটা গ্যাপ দিয়ে আবার 1 মাস, এভাবেও দিতে পারেন, পরপর 3 মাস। রোজ জান্নাত সুরভি, আমার ছেলের 15 মান্থ, পাতলা পায়খানা হয়, হজমের সমস্যা হয়, কিছুদিন পর পর হয়, আহ, বা কি বিএম ব্রেস্ট মিল্ক খায়? আচ্ছা, এখন ঘটনা হচ্ছে যে এটার ক্ষেত্রে যেটা আমি বলবো সুরভি আপনাকে, সেটা হচ্ছে যে আমি কিছুক্ষণ আগে যেটা বলেছি, যে সে গরুর দুধ বা যদি আর্টিফিশিয়াল মিল্ক খায় তাহলে কিন্তু এই সমস্যা হবে। আর একটা কথা হচ্ছে যে ফ্রিকোয়েন্ট খাওয়ানোর যে বিষয়টা আমি কিন্তু বলেছি, খুব ঘন ঘন যারা খায় তাদের ক্ষেত্রে কিন্তু এটা হতে পারে। আর এমনিতে দেখা যাচ্ছে তার কনজিনিটালি মানে আগে থেকেই তার হয়তো হজমের একটু সমস্যা থাকলেও থাকতে পারে এটা। তার চেয়ে বাইরে আর একটা কথা যেটা, যে
যে হজমের সমস্যার কথা যেটা বলেন, এটা যদি রিয়েলি তার থেকে থাকে, শুধুমাত্র আপনি কি বলবো যে সবই খাচ্ছে, বাইরের দুধও খাচ্ছে না, তারপর হচ্ছে গরুর দুধ খাচ্ছে না, সেক্ষেত্রে আমি যেটা বলবো যে ওকে একটা যেটা করতে পারেন, ডমপিডন গ্রুপের একটা সিরাপ ওকে দিতে পারেন, ডমিন বা মটিগার সিরাপটা, যেহেতু 15 মাস ওর, সেহেতু আপনি হাফ স্মেসকে 2 বার এটা টানা আপনি 10 দিন দেন, আমার মনে হয় যে অনেকটা সমস্যার সমাধান হবে। আচ্ছা, গোবিন্দ মণ্ডল বন্ধু, বাচ্চার তাপমাত্রা মাপার জন্য কতক্ষণ থার্মোমিটার বগলে দিয়ে রাখা উচিত? আমি আমার বাচ্চার বগলে 1 মিনিট দিয়ে রাখলে এই পাই না। হ্যাঁ, খুব সুন্দর একটা কোশ্চেন গোবিন্দ মণ্ডল, খুব সুন্দর একটা কোশ্চেন করছে বন্ধু। এটা যেটা বলে যে অনেকে বলে 3 মিনিট, হ্যাঁ, আর আমরা বলেছি অ্যাটলিস্ট 2 মিনিট, 2 বা 3 মিনিট, কিন্তু 2 মিনিটটাকে আমরা এখন মানে আমরা প্র্যাকটিক্যালি 2 মিনিটে দেখি। 2 মিনিট, 1 মিনিটে না বন্ধু, 2 মিনিট, ঠিক আছে। আর কিছু কিছু বই পড়তে কিন্তু 3 মিনিটও বলে, কিন্তু 3 মিনিটে আবার দেখা যাচ্ছে তাপমাত্রা অনেক বেশি হয়ে যায়, সেক্ষেত্রে আমি বলবো যে 2 মিনিট, এটা একটা ব্যাপার। তবে আরেকটা ব্যাপারও আছে, সেটা হচ্ছে এখন যে ডিজিটাল যে থার্মোমিটারগুলো পাওয়া যায়, সেগুলো কিন্তু খুব অল্প সময়ে কিন্তু টেম্পারেচারটা বলে দিচ্ছে। সো তার ক্ষেত্রে কিন্তু আর টাইম টেবিল নেই, ধরবা কিছু সময়ের মধ্যে দেখবা যে একটা প্যারামিটার দিয়ে দিচ্ছে। আচ্ছা, রেজওয়ানা সুলতানা, এগুলো কোনো সমস্যা ছিল না, তাহলে আমার মনে হয় যে এটা নর্মাল। তবুও আমি যেটা বলবো যে একটু কোনো সময় যদি সুযোগ থাকে, কোনো একজন ডক্টরকে দিয়ে একটু হার্টটা একটু দেখাই নিন, মানে জাস্ট উনি স্টেতে বসাই বুঝতে হবে যে হার্টে কোনো সমস্যা আছে কি না। অনেক সময় যেটা হয় কি, যে হার্টের কোনো কোনো সমস্যা দেখা যাচ্ছে অনেক পরে গিয়ে বোঝা যায়, তখন হয়তো বা ছোটো বা অল্প থাকে, পরে এটা গিয়ে বেশি হয়। মাসুমা তাসনিম লুনা, আমার মেয়ের বয়স 1.5 বছর, পায়ে অনেক চুলকায়, কুটি কুটি গোটার মতো আজ 3 দিন পায়ে হয়েছে, আর সারা শরীরে সেটি ছড়িয়ে পড়েছে, এখন আমি কি করতে পারি? 1.5 বছর বয়স, পায়ে অনেক চুলকায়। আচ্ছা, পায়ে অনেক চুলকায়, কুচি কুচি গোটার মতো, আচ্ছা ছবি দেখতে পারলে ভালো হতো, আপনি যদি পারেন আমাকে একটা যদি মেসেঞ্জের ছবি দেন তাহলে সবচেয়ে বেটার হবে। তবু আমি বলছি, ছবি যদি না দিতে পারেন তবু আমি বলি, ওকে যেটা করতে পারেন, যেহেতু খুব চুলকায়, ওকে সিরাপ জাইরিল দিবেন, সিরাপ জাইরিল হাফ চামচ করে 2 বার, যে কদিন চুলকানো থাকবে সেই কদিন, 7 দিন লাগতে হবে, 10 দিন লাগতে হবে। আর একটা ওর একটা ক্রিম লাগবে, এই ক্রিমটা দেখার জন্য আমার ছবিটা দেখলে ভালো হতো। আপাতত আপনি যেটা করতে পারেন, হ্যাঁ, ফুসিডেট, লিখে রাখেন, ফুসিডেট এইচসি ক্রিম পাওয়া যায়, ফুসিডেট এইচসি ক্রিম, এটা 2 বার আপনি ব্যবহার করতে পারেন, ফুসিডেট এইচসি ক্রিম, এটা আপনি 7 থেকে 10 দিন। আচ্ছা, রেজনা সুলতানা, থ্যাঙ্কস বন্ধু রেসপন্স করার জন্য। ও আচ্ছা, তুমি ব্যাচমেট আমার? না বন্ধু, কোনো সমস্যা নেই, তুমি দেখো, ওয়েট করো, আমার মনে হয় যেটা খুব বেশি কিছু না। আর একটা রেজনা তোমাকে বলি, সেটা হচ্ছে যে কিছু খাবার আছে সেগুলো খেলে কিন্তু হয়, মানে মানে কপালটা ঘামে, যে সমস্ত খাবার পরিপাক হতে সময় লাগে, বা যে সমস্ত খাবার অনেকক্ষণ চিবাইতে হয়, যেমন মাংস বা এই টাইপের কিছু, এটা কিন্তু অনেক সময় লাগে, এইসবে কিন্তু ঘামে। এই জন্য আমার মনে হয় এটা ফিজিওলজিক্যাল বা নর্মাল, তবুও এটা মাথায় রাখতে হবে। ফারিয়া তাসনিম, 8 মাস বেবিকে হানি দেওয়া যাবে? হ্যাঁ, হানি দেওয়া যেতে পারে, সমস্যা নেই। আবার এটা ঠিক, হানিটা আমরা 6 মাসের মধ্যে যেটা বলি, 6 মাসে বুকের দুধ ছাড়া কিচ্ছু খাবে না। তবুও কিছু মেডিকেশন, যেমন হচ্ছে যে যেটা বললাম, যে কারো হয়তো কাশি আছে কোনো এই বাচ্চার 3 মাস বা 4 মাস বয়স, সেক্ষেত্রে তুলসী পাতার রসের সাথে কিন্তু মধু খাওয়ানো যায়, মানে একমাত্র মেডিকেটেড অবস্থায়, মেডিকেল মানে কি বলে যেটা হচ্ছে মেডিকেশনের ক্ষেত্রে দেয়া যায়। তো এক্ষেত্রে যেহেতু 8 মাস হয়ে গেছে, 6 মাস পার হয়ে গেছে, ইজিলি তাকে দেওয়া যাবে। ফাহাদ আহমেদ, মুড়ামুড়ি সারাদিন করে, বাইরের দুধ ডক্টর মাদাফ ইসমাইল প্রাইমা দিয়েছে, এই তো এই জন্য হচ্ছে। ফাহাদ আহমেদ, বাইরের যেহেতু দুধটা দেয়া হচ্ছে, মাদার ইসমাইল, যে ইসমাইলই বলেন না কেন, না, আসলে এগুলো প্রবলেম হবেই, চেষ্টা করেন এগুলো একটু করার। আর তবে ঘন ঘন ফিডিং করে, এই ঘন ঘন ফিডিংটাও দেওয়া যাবে না, যেটা আমি বলেছি, আমার বিশ্বাস যে এইগুলো একটু মেনটেন করেন, কারণ আলটিমেটলি যে জিনিসগুলো হয় আর কি, এই বাচ্চাদের ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি যেটা পাই ইনফেন্টাল কলিক। আর ইনফেন্টাল কলিকের একটা বিষয় আছে খুব ইজিলি বোঝার জন্য, সেটা আমি একটু আপনার সাথে শেয়ার করি। সেটা হচ্ছে রুল অফ থ্রি বলে একটা জিনিস আছে। অর্থাৎ এই যে সমস্ত বাচ্চা যে পেটে ব্যথা বা স্ক্রিমিং করে কন্টিনিউয়াসলি, বিশেষ করে প্রচ্ছাপ পায়খানার সময় খুব মোচড় পারে, বেশি কান্না করে রাত করে বা যে কোনো সময়, এক্ষেত্রে রুল অফ থ্রি ফলো করে। এক হচ্ছে যে এটা সাধারণত একদিনের মধ্যে 3 ঘন্টা এটা বেশি কান্না করে, খুব বেশি কান্না করবে। এক সপ্তাহে 3 দিন এদের এই ব্যথাটা হয়, ইনফেন্টাল কলিকটা হয়। আর একটা হচ্ছে 3 মাস পর্যন্ত এটা থাকতে পারে। সো রুল অফ থ্রি এরা ফলো করে, চেষ্টা করেন এটাকে সেইভাবে আসলে ট্রিট করার, আমি যেভাবে আপনাকে কিছুক্ষণ আগে বললাম। আফরিন সাইদা ইজ ওয়াচিং, হ্যাঁ বন্ধু কেমন আছো, থ্যাংক ইউ ফর ওয়াচিং মি। রতন শাহ, আমার ছেলের এজ 18 মান্থ, বাট সে এখনও কোনো খাবার চিবিয়ে খায় না, সব গিলে ফেলে, এটা কি কোনো প্রবলেম? প্লিজ গিভ মি এ ভ্যালুয়েবল অ্যাডভাইস। আচ্ছা, বাচ্চাদের ক্ষেত্রে যেটা 18 মাস, 18 মাসে যেটা হয় যে সবসময় যে চিবাইতে পারবে তা না, তো
তবে চিবানোর ওকে প্র্যাকটিস করতে হবে। এই জন্য আমি কিন্তু কিছুক্ষণ আগে একটা কথা বারবার বলেছি যে বাচ্চা যখনই একটু মানে মোটামুটি খাওয়া শিখলো তখনই চেষ্টা করেন বাচ্চাকে আপনাদের সাথে খাওয়ানোর। যেহেতু 18 মাস, ওকে 3 বার ফুল ডায়েট দিতে হবে, অর্থাৎ 3 বার ফুল টার্ম যে খাবারটা আপনাদের সাথে বসিয়ে খাওয়াতে হবে, আর 2 বার আপনার স্ন্যাক্স দিতে হবে। সো এই খাবারগুলো সকাল দুপুর রাত্রে এই 3 বার অন্তত আপনারা নিজেদের সাথে নিয়ে খান। তাহলে দেখবেন যে আপনারা যেভাবে খান সেভাবে কিন্তু সে খাওয়ার চেষ্টা করবে বা খাবে আর কি। আর 18 মাস ওর যে জিনিসগুলো আমরা আরেকটা বলি আর কি, সেটা হচ্ছে যে এখন থেকে আসলে একটু চেষ্টা করবেন, যদি আপনারা না করে থাকেন প্র্যাকটিসটা, যে ওকে নিয়ে খাওয়ানোর যে ব্যাপারটা, ওকে সাথে নিয়ে খাওয়ানোর ব্যাপারটা। কারণটা আমি কিছুক্ষণ আগে বলেছি যে 3 বছর পর্যন্ত বাচ্চাদের ব্রেনটা অনেকটা কাদামাটির মতো, যেভাবে শেখাবেন সেভাবে শিখবে, এটা একটা ব্যাপার। 2 নম্বর হচ্ছে যে ওদের অ্যাডাপ্টেশন পাওয়ার খুব বেশি এবং অনুকরণ খুব করে, এই সময় কিন্তু বেশ অনুকরণ করে। সো বিষয়টা হবে যে চেষ্টা করেন হচ্ছে তার সামনে খাওয়ানো, এবং আপনি চেষ্টা করেন যে যে খাবারটা আপনি খাচ্ছেন অনেকক্ষণ ধরে আপনি চাবাচ্ছেন, দেখবেন যে ও চাবাবে। আচ্ছা, মোহাম্মদ শফিল ইসলাম, 1 বছরের বেবি প্রথম থেকেই যতবার খায় ততবার হাঁকু করে আবার কি? হাঁকু বন্ধু, এটা আপনার কথা বুঝলাম না, হাঁকু। আচ্ছা, কিছুদিন পর পরই করে, কোনো বাইরের মিল খায় না। 1 বছরের বেবি প্রথম থেকেই যতবার খায় ততবার ও হাগু করে সম্ভবত হবে আর কি। আচ্ছা, এটা হচ্ছে যে তার ডাইজেশনের সমস্যা থাকতো একটা বিষয়। 2 নম্বর যে জিনিসটা হচ্ছে যে ওর পরিপাক হতে হয়তো বা কিছুটা সমস্যা হয় বা সময় লাগে। এক্ষেত্রে যেটা আমি সাজেশন দিব, যেটা যে হয়তো বা আপনি বলেছেন আর কি, যে বাইরের কোনো দুধ খায় না, গরুর দুধ খায় কিনা এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট, অর্থাৎ গরুর দুধ বাইরের দুধ দুটোকেই বন্ধ করতে হবে। 3 নম্বর যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে যে ওকে যে বাসার যে খাবারগুলো আছে সেইগুলো প্র্যাকটিস করতে হবে। আর খাবারের মধ্যে 2টা খাবার রাখতেই হবে, একটা হচ্ছে যে ফলমূল আর একটা হচ্ছে সবজি। আচ্ছা, আক্তার জাহান আশা ইজ ওয়াসিম, থ্যাংক ইউ বন্ধু, কেমন আছো? ফাহাদ আহমেদ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ আপনাকেও। আচ্ছা, যাই হোক, রোজ জান্নাত সুরভি, থ্যাংক বন্ধু। যাই হোক, মোটামুটি আমি অনেকক্ষণ থেকে এই আসলে আপনাদের সাথে আমি আছি আর কি। চেষ্টা করলাম কিছু শেয়ার করার। হয়তো অনেকের হয়তো প্রশ্নের উত্তর যদি আমি না দিয়ে থাকি বা অ্যাভয়েড করে থাকি, অথবা অ্যাভয়েড ঠিক না বলবো, হয়তো আমি স্কিপ করে যেতে পারি, সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করব পরবর্তীতে এগুলো অ্যান্সার দেওয়ার। সেক্ষেত্রে আমাকে আমার মেসেঞ্জারে নক করতে পারেন, সেক্ষেত্রে চেষ্টা করব যতটুকু ইয়ে করার। আর আরেকটা বিষয় যেটা বলি যে এই করোনা দুর্যোগে সবাইকে একটাই রিকোয়েস্ট করব যে সবাই বাসায় থাকেন, কারণ আপনাদের জন্য আমরা বাইরে আছি, আপনারা বাসায় থাকেন। যার জন্য কিন্তু একটা স্লোগান কিন্তু সবসময় বলছে যে স্টে হোম স্টে সেফ। বাসায় থাকলেই কিন্তু আপনি সেফ থাকবেন আর কি। আবারও এই ডক্টরস এই ফেসবুক গ্রুপকে ধন্যবাদ জানাচ্ছি, এই গ্রুপের অ্যাডমিন, মডারেটর, সদস্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এরকম একটা প্ল্যাটফর্মে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, আর আমরা সবাই সবার জন্য প্রে করি যেন আমরা এই করোনা দুর্যোগটাকে খুব তাড়াতাড়ি যেন আমরা আহ, মানে পাশ কাটিয়ে যেন আমরা একটা ভালো একটা দিনের সূর্য দেখতে পাই আর কি। সবাই ভালো থাকবেন, আহ, দোয়া করবেন আর কি। গুড নাইট।